ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে আমরা হিউম্যান ফিজিওলজির আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলন ও গমন এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করে নেব। প্রথমেই তাহলে আমরা দেখে নিই আগের কয়েক বছরে কিরকম কোশ্চেন এসেছে। 2023 সালে ক্যাটাগরি 1-এ একটা কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে, এবং 2021 থেকে 2017 সাল পর্যন্ত কিন্তু এই চ্যাপ্টারের যে টোটাল মার্কস ওয়েটেজটা কিন্তু অনেক বেশি। তাই এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো আজকে আমরা ডিটেলসে আলোচনা করে নেব, এবং এক্সাম পারপাসে কিন্তু হিউম্যান ফিজিওলজি পার্ট থেকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার চান্স অনেক বেশি। তাহলে প্রথমে আমরা স্টার্ট করব কি ক্যাটাগরি 1 এর কোশ্চেন গুলো কি। ক্যাটাগরি 1 এর ফার্স্ট কোশ্চেনেই কি বলেছে যে পেশিতন্তুর ফিলামেন্টের যে প্রোটিন গুলি পাওয়া যায় তা হলো। পেশিতন্তু কাকে বলা হচ্ছে? মাসেল বা পেশির যে একটা গঠনগত একক হচ্ছে কি পেশিতন্তু। তাহলে এই মাসেল বা পেশির পুরোটা তৈরি হচ্ছে কি দিয়ে? এরকম অসংখ্য পেশিতন্তু দিয়ে। তাহলে এই পেশিতন্তু গুলোকে কি বলা হচ্ছে? এটার গঠনগত বা স্ট্রাকচারাল একক। তাহলে এটার আরেকটা নাম মনে রাখতে হবে, যে কোনো নাম আমাদের কিন্তু এক্সামে দিয়ে দিতে পারে, যে মায়োফিলামেন্টসে কি কি প্রোটিন থাকে, বা বলে দিতে পারে মায়োফাইব্রিলসে কি কি প্রোটিন থাকে। নাম আলাদা কিন্তু জিনিসটা একই। তাহলে পেশিতন্তুরই এগুলো বিভিন্ন আলাদা আলাদা নাম বলা হচ্ছে। তাহলে এই যে মাসেলের মধ্যে যেগুলো পেশিতন্তু প্রেজেন্ট থাকছে সেইগুলোর মেন কাজ কি? আমাদের মাসেলের কাজ হচ্ছে কি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতে হবে। পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে কি হচ্ছে? মুভমেন্ট হচ্ছে। যে কোনো বডি পশ্চার চেঞ্জ হোক বা বডির যদি হাত পা মুভমেন্ট করতে হয় তাহলে সেখানে কি লাগবে? আমাদের যে পেশি সংকোচন প্রসারণ করতে হবে। সেই ফাংশনটা কিসের জন্য হচ্ছে? এই যে বিভিন্ন কন্ট্রাকটাইল প্রোটিন গুলো প্রেজেন্ট থাকছে তার জন্য। তাহলে এই মায়োফিলামেন্টস এর স্ট্রাকচারে আমরা দুই ধরনের কন্ট্রাকটাইল প্রোটিন পাই, যেগুলো হচ্ছে কি অ্যাক্টিন ফিলামেন্ট এবং অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুই ধরনের প্রোটিন কিন্তু মায়োফিলামেন্টস এর ক্ষেত্রে পাওয়া যায়, যারা হচ্ছে কন্ট্রাকশন বা আমরা যেটা বলছি পেশি সংকোচন প্রসারণের জন্য মেন যে ভূমিকা পালন করে। এরপরে আমরা জেনে নেব যে পেশি সংকোচনটা হচ্ছে কিভাবে। তাহলে প্রথমে হচ্ছে কি, ধরলাম একটা হাতের পেশি, সেখান থেকে কি হবে? সিএনএস এ সিগন্যাল যাচ্ছে, সেন্সরি সিগন্যাল। তাহলে প্রথমে আমাদের কি যেতে হবে? সিএনএস এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিগন্যালটা পৌঁছাতে হবে, তার ফলে তো মাসেল কন্ট্রাকশন হবে। সিগন্যালটা পৌঁছাচ্ছে কিসের মাধ্যমে? সেন্সরি নার্ভস এর মাধ্যমে। সেন্সরি নার্ভস এর মাধ্যমে কি হবে? যারা হচ্ছে সংজ্ঞাবহ নার্ভের মাধ্যমে কি হবে? এখানে স্টিমুলেশনটা এসছে, যে মাসেল কন্ট্রাকশন করতে হবে। স্টিমুলেশনটা কোথায় এসছে? এই পেশির মধ্যে, সেখান থেকে সেটা সিএনএস এ গেল। এরপরে কি হবে? সিএনএস থেকে যে স্টিমুলেশনটা বা সিগন্যালটা আসবে কোথায়? মোটর নিউরনস এর মাধ্যমে। মোটর নিউরনস এর মাধ্যমে সেটা কোথায় চলে আসছে? আমাদের যে নিউরোমাস্কুলার জাংশন বলা হচ্ছে, এটাও একটা নিউরোমাস্কুলার জাংশন, যেখান থেকে মাসেল থেকে সিগন্যালটা বা স্টিমুলেশনটা কোথায় ট্রান্সফার হচ্ছে? নার্ভস এর মধ্যে, সেটাও নিউরোমাস্কুলার জাংশন। সেম ভাবে যেখানে হচ্ছে যে সিএনএস থেকে যে স্টিমুলেশনটা মোটর নিউরনস এর মাধ্যমে আবার এই পেশি কোষে আসছে, সেটাকেও বলছি কি নিউরোমাস্কুলার জাংশন। তাহলে এটাও হচ্ছে কি একটা নিউরোমাস্কুলার জাংশন। তাহলে এটা ধরলাম আমরা কি হচ্ছে যে নিউরনসের একটা মোটর নিউরনসের যে এন্ড পার্টটা, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? আমাদের এক্সন। নেক্সট হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি যে এন্ড পার্ট। এন্ড পার্ট বা যেটাকে বলা হয় কি প্রান্ত পুরুষ। সেম ভাবে এখানে এটা ধরলাম, এরপরে মাসেলটা আছে। এটা হচ্ছে কি মোটর নিউরনটা। এরপরে কি হবে? এই যে নিউরনটার মাধ্যমে সিগন্যালটা আসে, সেটা কিসের মাধ্যমে ট্রান্সফার হবে? নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। তাহলে এখান থেকে হচ্ছে এই যে এন্ড পার্ট থেকে, মোটর নিউরনের এন্ড পার্ট থেকে কি রিলিজ হবে? নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে। নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার যেমন হচ্ছে অ্যাসিটাইল কোলিন, আমরা জানি অ্যাসিটাইল কোলিন, তাছাড়াও আছে কি যে গাবা, ডোপামিন, এই সমস্ত যে
নিউরোট্রান্সমিটার গুলো আছে সেগুলো এখানে রিলিজ হচ্ছে মোটর নিউরনস থেকে। তাহলে এই অ্যাসিটাইল কোলিন ধরলাম এখানে এসিএইচ রিলিজ হয়েছে মোটর এন্ড প্লেট থেকে, যেটা হচ্ছে আমাদের যে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়েছে, এরপরে সেটা কোথায় যাবে, এই নিউরোট্রান্সমিটার গুলো কোথায় চলে যাচ্ছে, মাসেলের মধ্যে সিগন্যালটা পৌঁছাতে হবে, যার ফলে মাসেল কন্ট্রাকশন হবে। এই অ্যাসিটাইল কোলিন গিয়ে কি করবে, যেখানে যে এই যে মাসেল ফাইবার যেটা বললাম, এটা ধরলাম একটা মাসেল ফাইবার। তাহলে এই মাসেল ফাইবারের বাইরের কি থাকছে, সেল লাইনিং একটা থাকছে। এটাকে যদি আমরা সেলটাকে এইভাবে ধরছি, তাহলে এটার যে সেল মেমব্রেনটা সেটার নাম হচ্ছে কি সার্কোলেম্মা বলা। তাহলে মাসেল ফাইবার বললাম কি, এই যে এটা যদি মাসেলটা হয় টোটাল, সেটা হচ্ছে কি এরকম অসংখ্য পেশিতন্তু বা মাসেল ফাইবার দিয়ে তৈরি। তার যে এক একটা যে মাসেল ফাইবার সেল গুলো আছে তার বাইরের কাভারিংটাকে বা সেল মেমব্রেনটাকে বলছি কি আমরা সার্কোলেম্মা। ভেতরে যেটা সাইটোপ্লাজমটা আছে তাকে বলা হয় সার্কোপ্লাজম। সার্কোপ্লাজম, এবং এখানে নিউক্লিয়াস কি থাকবে, অসংখ্য নিউক্লিয়াস থাকবে। এই যে মাসেল ফাইবারের সেলের মধ্যে যেহেতু অসংখ্য নিউক্লিয়াস থাকে তাই এটাকে বলা হয় সিনসিটিয়াম। এটা মনে রাখতে হবে। নর্মালি আমরা কি জানি যে সেলের মধ্যে একটাই নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, কিন্তু এই যে মাসেল ফাইবারের সেলের মধ্যে কি থাকবে, অসংখ্য নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে, তাই একে বলা হচ্ছে সিনসিটিয়াম। এছাড়াও এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে সেটাকে বলা হচ্ছে কি, এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গুলো থাকছে তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। এরপরে এই যে সার্কোপ্লাজমিক রেটিকিউলাম যেটা বলছি সেটা হচ্ছে কিনা এখানে ক্যালসিয়াম আয়নটা প্রচুর পরিমাণে থাকে এই সার্কোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে। এটা কেন বললাম, কারণ এটার সাথে এখানে আমরা কোরিলেট করতে পারবো। তাহলে যখনই হচ্ছে এই যে সিএনএস থেকে মোটর নিউরনস এর মাধ্যমে সিগন্যালটা এলো, সেটা নিউরোট্রান্সমিটার রিলিজ করছে। এই নিউরোট্রান্সমিটারটা কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি নিউরোমাসকুলার জাংশন। তাহলে মাসেল আর এই যে মোটর নিউরনের এন্ড প্লেটের মধ্যে যে জাংশন রিজিয়নটা সেটাকে বলা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন। সেই নিউরোমাসকুলার জাংশন রিজিয়নে কি হচ্ছে, এরকম অ্যাসিটাইল কোলিন বা গাবা এগুলো রিলিজ হচ্ছে, তার ফলে সেটা স্টিমুলেশনটা কোথায় চলে যাচ্ছে, মাসেলের মধ্যে। এই মাসেলের মধ্যে কি আছে, মাসেল ফাইবার এই সেলগুলো আছে, সেখানের মধ্যে এই সেলের থেকে কি হবে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে যে ক্যালসিয়াম আয়ন অনেক বেশি পরিমাণে ছিল সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, সেটা কোথায় চলে আসবে, এই সার্কোপ্লাজমের মধ্যে বা মাসেল ফাইবারের যে সাইটোপ্লাজম আছে সেখানে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যাবে। এই যে ক্যালসিয়ামটা সেটা কি করবে, পরে আমরা পরের স্লাইডটা দেখে নিই। আগে আমরা অ্যাক্টিন এবং মায়োসিনের স্ট্রাকচার দেখে নিই, দিয়ে এটা আরো পুরোটা দেখে নেবো, ডিসকাস করে নেবো। তাহলে প্রথমে এটা অ্যাক্টিন ফিলামেন্টের স্ট্রাকচার। তাহলে এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে যে এখানে আমরা পড়লাম কি, এটা হচ্ছে মাসেল ফাইবারের সেলটা। এই মাসেল ফাইবারের সেলের মধ্যে কি থাকছে, এই দুই ধরনের প্রোটিন স্ট্রাকচার থাকছে। অ্যাক্টিন, অ্যাক্টিনকে বলা হয় কি থিন ফিলামেন্ট বা সূক্ষ্ম তন্তু, কারণ এটা স্ট্রাকচারটা দেখছি কি আমরা এরকম এই যে সুতোর মতো একটা লম্বা মতো স্ট্রাকচার, তাই এটাকে বলা হয় থিন ফিলামেন্ট। আরেকটা হয়ে যাবে কি থিক ফিলামেন্ট, বা যেটাকে বলা হচ্ছে মায়োসিন। মায়োসিনের আরেকটা নাম হচ্ছে কি থিক ফিলামেন্ট। তাহলে এখানে যদি স্ট্রাকচার দেখি, অ্যাক্টিনের স্ট্রাকচারে কি হবে, যেরকম ভাবে আমাদের পলিমার তৈরি হয় অসংখ্য মনোমার দিয়ে, এই অ্যাক্টিনের স্ট্রাকচারে দেখবো এই যে গোল গোল মতো যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে বলা হয় কি জি অ্যাক্টিন বা গ্লোবিউলার প্রোটিন দিয়ে তৈরি। এগুলো জি ফর হচ্ছে কি গ্লোবিউলার। এই গ্লোবিউলার অ্যাক্টিনের অসংখ্য এই গ্লোবিউলার অ্যাক্টিন গুলো হচ্ছে কি মনোমারের মতো। তাহলে এইগুলো যুক্ত হয়ে পরপর চেনের মতো যুক্ত হয়ে কি তৈরি করেছে, ফিলামেন্টাস অ্যাক্টিন বা এপ অ্যাক্টিন। এই এপ অ্যাক্টিন আবার কি করবে, দুটো চেন এপ অ্যাক্টিনের এরকম স্পাইরালি কয়েলড হয়ে যাচ্ছে। যেরকম আমরা ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচার দেখি, সেরকম হচ্ছে এই যে জি অ্যাক্টিনের মনোমার দিয়ে তৈরি হয়েছে কি এপ অ্যাক্টিন পলিমার। এই এপ অ্যাক্টিন পলিমারের দুটো চেন এরকম ভাবে স্পাইরালি একসাথে যুক্ত হচ্ছে, তার সাথে কি হবে ট্রোপোমায়োসিন। এরকম দুটো চেন থাকছে কিসের, ট্রোপোমায়োসিনের, একসাথে কয়েলড করছে, তার সাথে কি থাকবে, ট্রোপোনিন গুলো থাকবে। ট্রোপোনিন আয়ন গুলো কি থাকছে, ট্রোপোমায়োসিনের উপর জায়গায় জায়গায় ট্রোপোনিন প্রেজেন্ট থাকছে। এই ট্রোপোনিনটাই হচ্ছে আমাদের যে অ্যাক্টিন প্রোটিনের যে অ্যাক্টিভ সাইট বলা হচ্ছে, এই অ্যাক্টিভ সাইটে মাস্কিং করে রাখছে বা ঢাকা দিয়ে রাখছে। যখন মাসেলটা রিল্যাক্সেশন স্টেটে থাকছে বা মাসেলটা প্রসারিত স্টেটে থাকছে, তখন কি হবে, এই যে ট্রোপোনিন আয়নগুলো কি থাকছে, অ্যাক্টিভ সাইটটাকে ঢাকা দিয়ে রাখছে।
অ্যাক্টিভ সাইট কাকে বলা হচ্ছে, যেখানে হচ্ছে এই যে অ্যাক্টিন প্রোটিনের উপর মায়োসিনের হেড অঞ্চলটা যুক্ত হবে এবং মাসেল কন্ট্রাকশন করবে। তাহলে মাসেল কন্ট্রাকশনের যে স্লাইডিং থিওরিটা আমরা পরে পড়ছি, এটা হচ্ছে কি এই যে মায়োসিনের হেড রিজিয়নটা দেখছি, হেড রিজিয়নটা কি হবে, অ্যাক্টিভ সাইটে এসে যুক্ত হবে, তার ফলে মাসেল কন্ট্রাকশন করতে পারবে। আর ট্রোপোনিনটা কি করছে, যখন মাসেলটা রিল্যাক্সেশন স্টেটে থাকছে তখন এই ট্রোপোনিনটা এই জায়গাটাকে ঢেকে রাখছে, সেটাকে বলা হচ্ছে মাস্কিং করা। এরপরে এরপরে আমরা মায়োসিনের স্ট্রাকচার দেখে নিই। মায়োসিনের স্ট্রাকচারে কি থাকবে, এরকম একটা টেল রিজিয়ন থাকছে, তার সাথে একটা এই যে এরকম নেক রিজিয়ন থাকছে, সেটাকে বলা হয় শর্ট আর্ম। এই নেক রিজিয়নটাকে বলা হয় শর্ট আর্ম। এই যে ছোট মতো পার্টটা যেখান থেকে টেলের থেকে হেড পার্টটা যুক্ত হয়েছে, এই পার্টটাকে বলা হচ্ছে শর্ট আর্ম। আর হচ্ছে কি একটা হেড রিজিয়ন থাকছে, এই হেডটা হচ্ছে কি মায়োসিনের মেন স্ট্রাকচার। এই হেড অঞ্চলটাই হবে কি, যে যুক্ত হবে কোথায়, এই অ্যাক্টিভ সাইটের সাথে। তাহলে যেটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিনে কি থাকবে, অ্যাক্টিভ সাইট থাকবে, অপরপক্ষে মায়োসিনের ক্ষেত্রে থাকবে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। এই অ্যাক্টিন বাইন্ডিং সাইট গুলো মানে এই যে রিজিয়নটা, এই রিজিয়ন গুলো যে কোথায় যুক্ত হয়ে যাবে, অ্যাক্টিভ সাইটে। অপরপক্ষে আরেকটা রিজিয়ন থাকছে, সেটাকে বলা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট, যেখানে এসে এটিপি অণুগুলো যুক্ত হবে। এটিপি অণুগুলোর পরবর্তীতে কি হবে, ডিজেনারেটস করবে, বা এটিপি ভাঙনের ফলে যে এনার্জিটা তৈরি হবে, সেই এনার্জিটার মাধ্যমে কি হবে, অ্যাক্টিন গুলো এই অ্যাক্টিন বাইন্ডিং সাইটটা গিয়ে কোথায় যুক্ত হবে, অ্যাক্টিনের সাথে। এছাড়াও কি থাকবে, এই যে মায়োসিন হেডে কি থাকবে, এটিপি হাইড্রোলাইজিং এনজাইম থাকবে, এটিপি হাইড্রোলাইজিং এনজাইম। এটিপি হাইড্রোলাইজিং এনজাইমটা কি কাজ করবে, এই যখনই হচ্ছে এই যে মায়োসিন হেডের এই রিজিয়নটাতে এটিপি গুলো এসে যুক্ত হবে, তারপরে কি করতে হবে, এটিপিটাকে ভাঙতে হবে। এটিপি ভাঙার ফলে যে এনার্জিটা তৈরি হবে, সেটার মাধ্যমে কি হবে, এই হেড অঞ্চলটা এখানে যে যুক্ত হতে পারবে। তার জন্য দরকার কি আমাদের এই এটিপি হাইড্রোলাইজিং এনজাইম। এরপর আমরা আগের স্লাইডে চলে যাই। এখানে আমরা যখনই হচ্ছে এই যে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে সিগন্যালটা মাসেল ফাইবারের মধ্যে আসছে, সেখান থেকে কি হবে, এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়নটা রিলিজ হবে, সেটা কোথায় চলে আসবে, সার্কোপ্লাজমে আসছে। সেটাকেই বলা হচ্ছে কি যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটস হচ্ছে। অ্যাকশন পোটেনশিয়ালটা আর কিছুই না, অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে কি, এই যে নিউরোট্রান্সমিটার গুলো যখন মাসেলের মধ্যে আসছে, সেটা একটা এনার্জি তৈরি করছে। যেরকম আমরা হার্টে দেখেছিলাম যে এসএ নোড থেকে ইম্পালস জেনারেশন ইম্পালস জেনারেটস হচ্ছিল বা ইম্পালস তৈরি হচ্ছিল, যার মাধ্যমে হার্টের মাসেল গুলো কন্ট্রাক্ট করছিল। সেম ভাবে এই যে যখন আমাদের স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে কি হবে, যে নিউরোট্রান্সমিটার থেকে যে বিভিন্ন নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়ে আসছে, সেটা একটা অ্যাকশন পোটেনশিয়াল বা এনার্জি বা স্টিমুলেশন জেনারেট করছে, যার ফলে হবে যে মাসেলটা কন্ট্রাক্ট করবে। এই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটের মাধ্যমে কি হচ্ছে, এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে সার্কোপ্লাজমের মধ্যে ক্যালসিয়াম আয়নটা বেড়ে যাচ্ছে। এই ক্যালসিয়াম আয়ন কি করবে, এই যে মাস্কিং সাইট যেটা বললাম, যেখানে ট্রোপোনিন আয়নগুলো যুক্ত থেকে এখানটাকে মাস্কিং করে রেখেছিল, সেই মাস্কিং সাইটটাকে সরিয়ে দিচ্ছে। তাহলে যখনই হচ্ছে ক্যালসিয়াম আয়নটা সার্কোপ্লাজমের মধ্যে বা সাইটোপ্লাজমের মধ্যে যখন সিএ প্লাসটা বাড়ছে, সিএ2 প্লাসটা, সেটা কি করবে, এই যে অ্যাক্টিন প্রোটিন গুলোর উপর এই ট্রোপোনিন যেটা মাস্কিং করে রেখেছিল, সেখানটার থেকে সরিয়ে কি হবে, এই অঞ্চলে ক্যালসিয়াম আয়ন গুলো যুক্ত হচ্ছে। তার ফলে কি হবে, এই যে অ্যাক্টিভ সাইটটা তখন কিন্তু যে মানে অ্যাক্টিভ সাইট এর মধ্যে এই যে মায়োসিন হেডটা এসে যুক্ত হতে পারবে। যতক্ষণ ট্রোপোনিন এখানটায় বাইন্ড করে থাকছে, ততক্ষণ কি করবে, অ্যাক্টিনটা কখনোই অ্যাক্টিন বাইন্ডিং সাইটটা অ্যাক্টিভ সাইটে যে যুক্ত হতে পারবে না। তাহলে যখনই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে, সার্কোপ্লাজমের মধ্যে সিএ2 প্লাস আছে, সেই সিএ2 প্লাসটা কি করবে, ট্রোপোনিন আর মাস্কিং সাইটটাকে সরিয়ে দেবে। তার ফলে মায়োসিন হেডটা গিয়ে কি করবে, এই অঞ্চলটাতে যুক্ত হতে পারবে। এরপরের এই জায়গাটা আমরা দেখে নিই যে পেশি সংকোচন এইভাবে কিভাবে হচ্ছে। তাহলে যখনই এইখানে যুক্ত হয়ে যাচ্ছে অ্যাক্টিভ সাইটে, তাহলে বললাম কি এটিপি এসে এখানে যুক্ত হয়েছিল মায়োসিন হেডে, দিয়ে এটিপি হাইড্রোলাইজিং এনজাইমের মাধ্যমে কি তৈরি করে দিয়েছে, এডিপি আর একটা ফ্রি ফসফেট আয়ন যুক্ত করেছে। তাহলে যখনই এটিপি ভাঙছে, এটিপি ভাঙার ফলে কি হবে, এনার্জি তৈরি হবে। সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এখানে যে ট্রোপোনিন গুলো এখানে সরে গেছিল, ট্রোপোনিন সরার ফলে এখানে কি হলো, এই মায়োসিন হেডটা অ্যাক্টিন ফিলামেন্টের
যে অ্যাক্টিভ সাইট এসে যুক্ত হয়ে গেল, তার ফলে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি ক্রস ব্রিজ ফর্মেশন। এই যে ক্রস ব্রিজ ফর্মেশন হলো, মায়োসিন হেডের সাথে অ্যাক্টিন গুলো যুক্ত হয়ে গেছে, এরপরে কি করবে, যখন এটা কি করছে স্লাইডিং করছে, তার মানে কি অ্যাক্টিন ফিলামেন্টস গুলোকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, তার ফলে কি হবে মাসেল কন্ট্রাকশন হবে, মাসেলের সাইজটা বা দৈর্ঘ্যটা কি হচ্ছে কম হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে, এই যে থিওরিটাকেই বলা হয় স্লাইডিং ফিলামেন্ট থিওরি। স্লাইডিং ফিলামেন্ট থিওরি। তাহলে মাসেল কন্ট্রাকশন যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট যে জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি স্লাইডিং ফিলামেন্ট থিওরি। স্লাইডিং ফিলামেন্ট থিওরি মানে কি, কিসের উপর থিন ফিলামেন্টটা কিসের উপর স্লাইড করছে, থিক ফিলামেন্টের উপর, সবসময় মনে রাখতে হবে। তাহলে যেটা পাতলা সেটা হচ্ছে কি সহজেই হচ্ছে কি স্লাইড করতে পারবে, তাহলে মনে রাখতে হবে কি থিন ফিলামেন্ট মানে অ্যাক্টিন। এটাও কোশ্চেন আসে যে স্লাইডিং ফিলামেন্ট থিওরিতে কোনটা স্লাইড করবে, থিন ফিলামেন্টটা ওভার কিসের ওপর, থিকের ওপর। তাহলে সবসময় মনে রাখতে হবে যেটা হচ্ছে পাতলা সেটা সহজে কি হবে সরে যেতে পারবে, তার ফলে হবে কি এই যে মায়োসিন হেডটা তখন কি করবে এটাকে এরকম ভাবে ভেতরের দিকে টেনে নিয়ে আসছে অ্যাক্টিন ফিলামেন্টটাকে। তারপর মাসেল কন্ট্রাকশন হয়ে গেল, এরপরে কি করতে হবে মাসেলটাকে রিল্যাক্সেশন করতে হবে, এটা পুরো এরকম সাইক্লিক্যাল প্রসেস হতে থাকবে। তাহলে যখন স্টিমুলেশনটা আর প্রেজেন্ট নেই, মাসেল কন্ট্রাকশন হয়ে গেছে, এরপরে কি হবে মাসেলটাকে রিল্যাক্সেশন করতে হবে, তখন কি হবে এই যে এডিপি ছিল আরেকটা ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে এটিপি জেনারেটস করে দিচ্ছে, এবং যখনই এখানে এটিপি যে এনার্জিটার মাধ্যমে যুক্ত হয়েছিল তখন হচ্ছে কি মানে কি স্টিমুলেশনটা নেই, মানে এখানে বুঝতে হবে যে সার্কোপ্লাজমের মধ্যে ক্যালসিয়ামের ইয়েটা কমে গেছে। অ্যাকশন পোটেনশিয়াল এখানে যে জেনারেট হয়েছিল, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়ার ফলে কি হচ্ছিল যে সার্কোপ্লাজমের মধ্যে Ca2+ এর কনসেন্ট্রেশন বাড়ছিল, তার ফলে কি হচ্ছে যে মাসেল কন্ট্রাকশনটা হচ্ছে। যখন স্টিমুলেশনটা নেই আর তখন কি হবে ক্যালসিয়ামের পরিমাণটা আস্তে আস্তে সার্কোপ্লাজমের মধ্যে কমবে, তখন আবার কি করবে যে ট্রোপোনিন গুলো এসে ওখানটায় মাস্কিং করে দেবে, তার ফলে কি হবে আবার হচ্ছে এই যে এটা ডিটাচড হয়ে যাচ্ছে, অ্যাক্টিন এবং মায়োসিন হেডটা ডিটাচড হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে ট্রোপোনিন গুলো চলে আসছে। এরপর যখনই ক্যালসিয়াম আয়নটাই মেন ভূমিকা পালন করে আমাদের মাসেল কন্ট্রাকশনের জন্য। এরপরে তারপরে হচ্ছে কি আবার একটা ধরলাম এখানে স্টিমুলেশন এসছে, তারপরে এরপর পরপর এরকম ভাবে সাইকেলটা চলতে থাকবে, মাসেল কন্ট্রাকশন হবে এবং মাসেল রিল্যাক্সেশন হবে। এবার কোশ্চেনটা আমরা দেখে নিই। যে সেকেন্ড কোশ্চেনে কি বলেছে যে পেশি সংকোচনের সঙ্গে সম্পর্কিত যে প্রয়োজনীয় কি কি আয়ন আমাদের লাগবে, তাহলে একটা আমরা বললাম ক্যালসিয়াম অবশ্যই লাগবে, তাহলে এখান থেকে আমরা এই দুটোকে আগেই কি করতে পারছি বাদ দিয়ে দিতে পারছি অপশন। তাহলে এক্সামের সময় আমাদেরকে এমসিকিউ করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে কি, যদি আমরা অ্যান্সারটা নাও জানি, ধরলাম একটা জানি, তখন আমাদের কি করতে হবে ক্যান্সেলেশন করতে হবে, যে কোন কোন অপশন গুলো হতে পারে না সেগুলো আগে বাদ দিয়ে দিতে হবে, তারপরে হয়তো একটা বা দুটো অপশন পড়ে থাকবে তার মধ্যে থেকে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খুঁজতে হবে। তাহলে এরপর ক্যালসিয়াম আয়নটা হবে অপশন এটাই কারেক্ট হবে। আর এই যে ম্যাগনেসিয়াম 2+ এটা কোথায় কাজ করছে, এই যে যখন হচ্ছে কি রিল্যাক্সেশন স্টেটে যাবে মাসেলটা হচ্ছে কন্ট্রাকশন হয়ে যাওয়ার পরে যে Ca2+ এর সাথে বিপরীত কাজটা করবে কি ম্যাগনেসিয়াম 2+, Mg2+টা কি করবে বিপরীত কাজটা করবে। তাহলে এই যখন মাসেল কন্ট্রাকশন হয়ে গেল তারপরে যখন আমাদের স্টিমুলেশন প্রেজেন্ট নেই তখন কি করতে হবে মাসেলটা রিল্যাক্সেশন করতে হবে, তখন কি করবে এই যে Mg2+ আয়নটা সেটা কি করবে এই যে সার্কোপ্লাজমের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটাকে কমাতে কাজ করবে, তাহলে উল্টো কাজটা করছে। তাহলে পেশি সংকোচন এবং প্রসারণের জন্য, সংকোচনের জন্য যদি ক্যালসিয়াম 2+ লাগে, অপরপক্ষে প্রসারণের জন্য সেই টাইমে কাজে লাগবে কি ম্যাগনেসিয়াম 2+। তাহলে এই দুটো অপশনই কারেক্ট হবে। নেক্সট তাহলে আমরা দেখে নিই যে অপশন কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে পেশি সংকোচনের জন্য প্রয়োজন। তাহলে পেশি সংকোচনের জন্য কি কি প্রয়োজন আমরা দেখলাম, একটা ক্যালসিয়াম আয়নের প্রয়োজন, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হতে হচ্ছে এবং এটিপি আয়ন, তিনটেরই প্রয়োজন। তাহলে উপরে তো সবকটি, আশা করছি এই যেটা বললাম কনসেপ্টটা খুব ভালোভাবে তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে যদি মাসেল কন্ট্রাকশনটা পুরোপুরি ভাবে বুঝতে হয়। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল কি, অ্যাকশন পোটেনশিয়াল আর কিছুই না, যেটা হচ্ছে যে নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়েছিল তার মাধ্যমে যেটা একটা স্টিমুলেশন বা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হচ্ছে যার মাধ্যমে মাসেলটা কন্ট্রাকশন করবে, সেটাকেই বলছি আমরা অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে যেটা আমাদের স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে অ্যাকশন পোটেনশিয়াল কোথা থেকে তৈরি হচ্ছে, সিএনএস থেকে তৈরি হচ্ছে, কিন্তু যেটা আমরা হার্টের মাসেলের ক্ষেত্রে বা কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে দেখেছিলাম আগের আমরা যেটা দেহ তরলের চ্যাপ্টারে যেখানে হার্ট সম্বন্ধে পড়েছিলাম, যে মাসেল কন্ট্রাকশনের অ্যাকশন পোটেনশিয়াল হার্টের ক্ষেত্রে কোথায় তৈরি হচ্ছিল, এসএ নোড থেকে। তাহলে এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, যে
অপশন কোশ্চেন 4 একটা কি বলেছে যে পেশির মায়োফিলামেন্ট, তাহলে মায়োফিলামেন্ট কি দিয়ে তৈরি হচ্ছে? মায়োফিলামেন্ট মানে যেটা হচ্ছে আমাদের ওই অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিনটা এটা কি দিয়ে তৈরি হচ্ছে? অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে তৈরি। এটা হবে পেশি সংকোচনের জন্য মূল উপাদান বা গঠনগত উপাদান। আমরা বললাম কি পেশির যে মায়োফিলামেন্ট, এখানে দেখো বলে দিয়েছে কিন্তু পেশিতন্তুর জায়গায় মায়োফিলামেন্ট দিয়ে দিয়েছে, সেটা বললাম না, যে কোনো কিছু কিন্তু অপশনে এইভাবে কোশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারে। এছাড়াও এই যে সার্কোমিয়ার নামক প্রকোষ্ঠে সুসজ্জিত থাকে, এই অপশনটাও কারেক্ট হবে। সার্কোমিয়ার কাকে বলা হচ্ছে সেটা আমরা পরে বলছি। তাহলে উপরে সবকটি অপশনই এখানে ঠিক হচ্ছে। তো সার্কোমিয়ার কাকে বলা হচ্ছে এই ছবিটাতে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এই যে অ্যাক্টিন এবং মায়োসিন, এইগুলো হচ্ছে কি অ্যাক্টিন ফিলামেন্ট, আর এইগুলো হচ্ছে লাল লাল যেগুলো আছে এগুলো হচ্ছে মায়োসিন ফিলামেন্ট বা থিক ফিলামেন্ট। এরপরে এই যে মাসেল কন্ট্রাকশনের যে সার্কোমিয়ার বলা হচ্ছে সেটা হচ্ছে কার্যকরী একক। তাহলে আমরা একটা দেখলাম স্ট্রাকচারাল ইউনিট, গঠনগত একক ছিল কি যেগুলো হচ্ছে মায়োফিলামেন্টস গুলো। অপরপক্ষে যেটা হচ্ছে স্ট্রাকচারাল নয়, এখানে এটা হচ্ছে কি ফাংশনাল ইউনিট হয়ে যাবে কি, সেটা হচ্ছে সার্কোমিয়ার। মানে কি একটা পেশিতন্তুর সব থেকে ক্ষুদ্রতম যে ইউনিট অংশটাতে বা একক অংশে কি হবে আমাদের যে মাসেল কন্ট্রাকশন পেশি সংকোচনের সমস্ত ফাংশনটাই কি হবে, সব থেকে ক্ষুদ্র যে অংশটাতে সেই ফাংশনটা পুরোপুরি ভাবে ফুলফিল হচ্ছে সেটাকেই বলা হচ্ছে তার যে কার্যকরী একক। তাহলে এই যে সার্কোমিয়ার রিজিয়নটা কি হচ্ছে, এই যে এটা কি ছিল পুরোপুরি, এটা ছিল আমাদের যে অ্যাক্টিন ফিলামেন্টটা। তাহলে এই অ্যাক্টিন ফিলামেন্টের মাঝখান বরাবর গেছে যেটা সেটাকে বলা হয় জেড লাইন বলা হয়। এই যে কালো মতো যে লাইনটা আছে সেটাকে বলা হয় কি জেড লাইন। তাহলে একটা যে থিন ফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্টের মাঝখান বরাবর যে অংশটা সেটাকে বলছি জেড লাইন। আর এই যে ফিলামেন্টস গুলো আছে অ্যাক্টিন ফিলামেন্টস এর মাঝখানে এখানে কি থাকবে, থিক ফিলামেন্টস থাকবে। তাহলে দুটো পরপর এরকম জেড লাইন, তাহলে এই যে অ্যাক্টিন ফিলামেন্টস, দুটো অ্যাক্টিন ফিলামেন্টস এর মাঝখান দিয়ে গেছে কি জেড লাইন। তাহলে এই যে দুটো জেড লাইনের মধ্যবর্তী যে অংশটাকে কি বলা হয়, জেড ব্যান্ড বলা হয় বা এটাকেই বলা হচ্ছে সার্কোমিয়ার। তাহলে এই অংশটাতে কি হবে, মাসেল কন্ট্রাকশন হবে। তাহলে মাসেল কন্ট্রাকশন হওয়ার সময় কি হবে, এই যে রিজনটা এখানে একটা আলাদা কালি ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে মায়োসিন হেডটা আছে, মায়োসিন হেডটা কি হবে, যখনই ওই এটিপির সাহায্যে এখানটাতে যুক্ত হচ্ছে, এটা ধরলাম অ্যাক্টিনের সাথে এখানে যুক্ত হলো, তার ফলে কি হবে, এটা কি করবে মাসেল কন্ট্রাকশনের সময় এই অ্যাক্টিন ফিলামেন্টটাকে ভেতরের দিকে টানছে, স্লাইড করছে, যেটা স্লাইডিং ফিলামেন্ট থিওরিতে আমরা পড়লাম। তাহলে এই যে মাসেল কন্ট্রাকশনের সময় কি হবে, যখনই এই দুটো কি হবে এইভাবে, যখন এখানে হেড রিজনটা মায়োসিন হেডের সাথে এটা যুক্ত হলো, সেম ভাবে প্রত্যেকটাতে কি হবে, এই যে অ্যাক্টিন ফিলামেন্টের সাথে মায়োসিনের হেড গুলো যখনই যুক্ত করছে সেটা কি করবে, ভেতরের দিকে অ্যাক্টিন ফিলামেন্টটাকে স্লাইড করে নিয়ে আসে। তার ফলে কি হবে, যদি এই দুটো হচ্ছে কি এরকম ভাবে ভেতরের দিকে আসে তাহলে জেড লাইনটা কি হবে, এরকম সংকোচন হবে, তার ফলে হচ্ছে মাসেল কন্ট্রাকশন হচ্ছে। এটাই আমাদের এখানে বলেছে যে এই যে পেশির মায়োফিলামেন্ট মানে কি অ্যাক্টিন এবং মায়োসিন, সেটা কোথায় থাকছে, এই সার্কোমিয়ার অংশটার মধ্যে সুসজ্জিত থাকছে। তাহলে সার্কোমিয়ার মানে কোন রিজনটা, এই যে দুটো জেড লাইন পরপর দুটো জেড লাইনের মধ্যবর্তী অংশকে বলছি আমরা কি সার্কোমিয়ার। সার্কোমিয়ার অঞ্চলে কি হবে, এই যে মায়োসিন হেডগুলো এখানে যুক্ত হচ্ছে, যখনই এটিপি অণুর মাধ্যমে কাজে লাগিয়ে এখানে যুক্ত হয়ে গেল, তার ফলে এখানে স্লাইড করছে, আর যখনই হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টটা ভেতরের দিকে আসছে তখন কি হবে, এই যে জেড ব্যান্ডটা যেটা এটা জেড লাইনটা যেটা হচ্ছে এই মাঝখান বরাবর যে লাইনটা, জেড লাইনটা কোথায় কার সাথে যুক্ত আছে, জেড লাইন কিন্তু আমাদের যে মায়োসিন ফিলামেন্টের সাথে যুক্ত নেই, জেড লাইনটা কার সাথে যুক্ত আছে, অ্যাক্টিনের সাথে যুক্ত আছে। তাহলে যখনই অ্যাক্টিন গুলো স্লাইড করে ভেতরের দিকে আসে তখন কি হবে, জেড লাইনটা যে সাইজটা এই যে পুরোপুরি সার্কোমিয়ার রিজিয়নের যেটা লেন্থটা সেটা কি হবে, শর্টেনিং হচ্ছে, তার ফলে মাসেল কন্ট্রাকশন হবে। আর এখানে দুটো জিনিস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আই ব্যান্ড বা আইসোট্রপিক ব্যান্ড। এই কালারটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, চেঞ্জ করে, আচ্ছা আই ব্যান্ড বলা হচ্ছে বা এটাকে বলা হচ্ছে কি আইসোট্রপিক ব্যান্ড। আইসোট্রপিক ব্যান্ডটা কি দিয়ে তৈরি হচ্ছে, আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি হচ্ছে। আর এ ব্যান্ডটা যেটা হচ্ছে অ্যানাইসোট্রপিক ব্যান্ড, এটা কি দিয়ে তৈরি হবে, আমাদের যে মায়োসিন ফিলামেন্ট দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এটা যদি আমরা এই মাসেল ফাইবারের, যদি আমরা একটা মাসেল সেলকে নিয়ে এরকম আমরা
মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এরকম কিছু হচ্ছে লাইট এবং ডার্ক ব্যান্ড দেখতে পারবো। তাহলে এই যে আই ব্যান্ডটা, যে রিজিয়নটাতে অ্যাক্টিন ফিলামেন্টস গুলো আছে, সেই রিজিয়নটা হয়ে যাচ্ছে কি অ্যাক্টিনের রিজিয়নটা, যেখানে অ্যাক্টিন প্রোটিন মানে এই রিজিয়নটাকে আমরা কি দেখতে পাবো লাইট ব্যান্ড। এটা শুধুমাত্র মানে মাইক্রোস্কোপের নিচে যদি দেখা হয় তাহলেই পাওয়া যাবে। আর মায়োসিনের যে রিজিয়নটা, এই যে থিক ফিলামেন্ট গুলো যেখানটাতে আছে, এই রিজিয়নটাতে কি দেখতে পাবো আমরা ডার্ক ব্যান্ড। তাহলে পরপর হচ্ছে কি এরকম যদি আমরা মাসেল ফাইবারের স্ট্রাকচার দেখি বা মাসেল সেল দেখা হয় তাহলে কি হবে এরকম পরপর ডার্ক ব্যান্ড এবং লাইট ব্যান্ড পরপর দিয়ে তৈরি হয়েছে। তাহলে এইগুলো কি হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট এবং মায়োসিন ফিলামেন্ট পরপর এরকম প্যারালালি সজ্জিত থাকছে। এবং আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই যে এ ব্যান্ড আমরা কখন বলছি, এ ব্যান্ডটা হচ্ছে এটা হচ্ছে আই ব্যান্ড, যেটুকু রিজনে, যে আই ব্যান্ড মানে শুধুমাত্র যে আমাদের অ্যাক্টিন দিয়ে তৈরি এটা নয়, আই ব্যান্ড মানে যে রিজিয়নটাতে মায়োসিন থাকবে না। আর এ ব্যান্ড মানে কি যেখানে অ্যাক্টিনও আছে মায়োসিনও আছে, কিন্তু আই ব্যান্ড মানে শুধুমাত্র কি থাকছে আমাদের অ্যাক্টিন থাকছে, এখানে কোনো মায়োসিন এই যে ডার্ক ব্যান্ডটা প্রেজেন্ট থাকছে না। আর এ ব্যান্ডের মধ্যে যেখানটা অ্যানাইসোট্রপিক ব্যান্ডটা তৈরি হচ্ছে এখানে মায়োসিনও থাকছে আর তার সাথে কি থাকছে অ্যাক্টিনেরও পার্ট থাকছে। তাহলে এটা শুধুমাত্র মায়োসিন নয়, এখানে কি অ্যাক্টিনেরও পার্ট থাকবে। এই রিজিয়নটা এটা হচ্ছে কি অ্যানাইসোট্রপিক ব্যান্ড, যেখানটাতে ডার্ক ব্যান্ডটা তৈরি হচ্ছে। এরপরে এই যে এই জোন বলা হচ্ছে, এই জোনটা কি হচ্ছে, এই জোনটা মানে যেখানটাতে শুধুমাত্র মায়োসিন ফিলামেন্ট আছে, যেখানে কোনো অ্যাক্টিন ফিলামেন্ট নেই, সেই রিজনটাকে বলা হবে কি এই জোন। তাহলে যখন মাসেল কন্ট্রাকশন হচ্ছে তখন কি হচ্ছে এই যে অ্যাক্টিন গুলো এই সাইডে সরে চলে আসছে, তখন কি হবে এই জোনটার যে লেন্থটা ডিক্রিজ হবে। যদি মাসেল কন্ট্রাকশন হয় কি কি চেঞ্জ হবে, একটা হচ্ছে সার্কোমিয়ারের লেন্থটা কমবে, এই জোনটা কমবে, তার সাথে সাথে হচ্ছে কি যে আই ব্যান্ডটাও কিন্তু শর্টেনিং হচ্ছে। তাহলে পুরোপুরি এ ব্যান্ডের দিকে সরে যাচ্ছে, এটা আই ব্যান্ডের শর্টেনিং দেখা যাবে। তার সাথে সাথে হচ্ছে কি যে জেড লাইন বরাবর পুরোপুরি যে জেড ব্যান্ডটা ছিল বা সার্কোমিয়ার, সেটার লেন্থটা কমছে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে, যে নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনের ফলে ঘটে না। তাহলে পেশি সংকোচনের ফলে কি হবে, যেহেতু এটিপির ভাঙন হচ্ছে তার ফলে কি হবে মানে হিট জেনারেশন হবে, সেখানে এনার্জি জেনারেশন হচ্ছে, তার সাথে সাথে সঞ্চালন হবে বা মুভমেন্ট হবে, পেশি সংকোচনের ফলে যে কোনো বডি পার্টস এর মুভমেন্ট হচ্ছে। এছাড়াও কি হবে অঙ্গবিন্যাস নিয়ন্ত্রণ হবে, যে কোনো আমাদের যে পশ্চাৎ, যেটা আমরা বডি পশ্চারে চেঞ্জ হচ্ছে বা আমরা হাঁটাচলা করছি, হাতের মুভমেন্ট করছি, সমস্ত কিছু এই পেশি সংকোচনের জন্য হচ্ছে। তাহলে অপশন কোনটা কারেক্ট হবে, এখানে কোনটা হয় না বলেছে, তার মানে কি এটিপি অ্যান্টিবডি উৎপাদন এখানে হয় না, অ্যান্টিবডি উৎপাদন কোনোভাবে পেশি সংকোচনের ফলে সম্ভব না, তাহলে অপশন সি কারেক্ট হবে। নেক্সট কি বলেছে, যে প্রতিটি পেশি তন্তু আবৃত থাকে নিম্নলিখিত কোনটির দ্বারা। তাহলে এখানে কিন্তু সার্কোলেম্মা, যেটা আমরা বলেছিলাম সার্কোলেম্মা হবে না, সার্কোলেম্মা হচ্ছে কি সেল মেমব্রেনটাকে বলছি, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু খুবই গুলায়। তাহলে এখানে অপশনের মধ্যে যদি সার্কোমিয়ারের জায়গায় সার্কোলেম্মা দিয়ে দিত, অনেকে কিন্তু এটা ভুল করে কি করতো সার্কোলেম্মা করে দিত। সার্কোলেম্মাটা মনে রাখতে হবে কি, যে মাসেল ফাইবারের যে সেল গুলো আছে সেই সেলের সেল মেমব্রেন, কোষের যে বাইরের কোষ পর্দা থাকছে সেটাকে বলছি আমরা সার্কোলেম্মা। কিন্তু যেটা এখানে যে এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম এবং এপিমাইসিয়াম কাকে বলে সেটা আমরা এখানে দেখে নেব। তাহলে এখানে এটা যদি আমরা দেখি যে টোটাল মাসেলটা এরকম স্ট্রাকচার যদি হয়, এটা যদি মাসেলটা হয় পুরোপুরি একটা ধরলাম এটা বাইসেপস মাসেলটা, তাহলে বাইসেপস পেশি এখানটা এটা, এটা যদি বাইসেপস পেশিটা হয় তার যে কাভারিংটা পুরো মাসেলের বাইরের যে কাভারিংটা, এটাকে আমরা বলছি কি এই যে রিজিয়নটা, এই কাভারিংটাকে আমরা বলছি কি, এটাকে বলছি আমরা এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম। এরপরে হচ্ছে কি এই যে একটা মাসেল কি হবে অসংখ্য এরকম মাসেল ফাইবারের বান্ডিল দিয়ে তৈরি হবে। এরপরে চলে আসছি আমরা এই যে রিজিয়নটা, তাহলে একটা মাসেলের মধ্যে কি থাকবে অসংখ্য এরকম মাসেল ফাইবারের বান্ডিল দিয়ে তৈরি হবে। একটা ধরলাম এই মাসেল ফাইবারের যে কাভারিংটা
সেটাকে এরপর আমরা কি বলবো, তাহলে মাসেল ফাইবারের বান্ডিল মানে এইটার মধ্যেও কি আছে, অসংখ্য এরকম মাসেল ফাইবার গুলো আছে। তাহলে টোটাল যদি মাসেলের স্ট্রাকচার দেখি, তার বাইরের যে কাভারিংটা বলা হচ্ছে সেটাকে বলছি আমরা এপিমাইসিয়াম। এরপরে এক একটা হচ্ছে যে এই যে মাসেল ফাইবার বান্ডিল বা এটাকে কি বলা হচ্ছে, ফ্যাসিকুলা বলা হয়। এই যে মাসেল ফাইবার বান্ডিলকে কি বলা হয়, ফ্যাসিকিউলাম, ফ্যাসিকেল বা ফ্যাসিকিউলাম বলা হয়। ফ্যাসিকেলের বাইরের যে কাভারিংটাকে সেটাকে বলা হয় কি, পেরিমাইসিয়াম। এরপরে হচ্ছে কি এই যে যেটা আমরা বললাম মাসেল ফাইবার গুলো কি থাকবে, মাসেল ফাইবার বান্ডিলের মধ্যে বা ফ্যাসিকেলের মধ্যে কি থাকবে, এরকম মাসেল ফাইবার গুলো থাকছে। এরপর এই একটা মাসেল ফাইবারকে যদি আমরা বড় করে দেখি, মাসেল ফাইবার গুলোর মধ্যে কি থাকছে, বাইরের যেটা কানেকটিভ টিস্যু লেয়ারটা থাকছে বা কাভারিংটা থাকছে, যে হার্ড কাভারিংটা থাকছে মাসেল ফাইবারের বাইরে, সেটাকে আমরা বলছি কি এন্ডোমাইসিয়াম। তাহলে এটা হয়ে গেল কি, এই যে মাসেল ফাইবারের বাইরে যে কাভারিংটা সেটা হয়ে যাচ্ছে কি এন্ডোমাইসিয়াম। তাহলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে যে সেল মেমব্রেনকে বলা হচ্ছে সার্কোলেম্বা। অপরপক্ষে মাসেলের যদি এরকম স্ট্রাকচার দেখি, তাহলে এটা যদি টোটাল একটা মাসেল হয়, এটা ধরলাম বাইসেপস মাসেল, তার যে পুরোপুরি কাভারিংটাকে বলছি এপিমাইসিয়াম। এই একটা মাসেল আবার অসংখ্য হচ্ছে কি এরকম যে মাসেল ফাইবার বান্ডিল দিয়ে তৈরি হচ্ছে, এক একটা বান্ডিলকে বলা হচ্ছে কি ফ্যাসিকেল বা ফ্যাসিকুলাম। তার বাইরের যে কাভারিংটাকে সেটাকে বলা হচ্ছে পেরিমাইসিয়াম। আর এই যে এক একটা মাসেল ফাইবার আছে, সেই মাসেল ফাইবারের বাইরের যে কানেকটিভ টিস্যু লেয়ার বা কাভারিং যেটা থাকছে সেটাকে বলছি কি এন্ডোমাইসিয়াম। তাহলে এটা হচ্ছে কি মাসেল ফাইবার। আর মাসেল ফাইবার বান্ডিলকে বলে কি ফেসিক্যাল। এই জিনিস তিনটে মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের বলেছে যে পেশিতন্তুকে আবৃত করে রাখে, তাহলে সেটা কি হয়ে যাবে, এন্ডোমাইসিয়াম। অপশন বি কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে অস্থিপেশির যে এই অঞ্চলের উপস্থিতির কারণ হলো। তাহলে এই যে ছবিটাতে আমরা দেখলাম এই অঞ্চল বা এই জোন, সেটার মধ্যে কি আছে, শুধুমাত্র হচ্ছে আমাদের মায়োসিন ফিলামেন্ট আছে, এখানে কোনো অ্যাক্টিন ফিলামেন্ট নেই। তাহলে এখানে কোন অপশনটা হবে আমরা দেখে নিই। অপশন কোনটা হবে, যে এ ব্যান্ডের কেন্দ্রীয় মায়োফাইব্রিলের অনুপস্থিতি, এ ব্যান্ডের মায়োসিন সূত্রের কেন্দ্রীয় ফাঁকের উপস্থিতি। তাহলে অপশন সিটা কারেক্ট হবে। এ ব্যান্ডের মধ্যে মানে কি, যেটা হচ্ছে অ্যানাইসোট্রপিক ব্যান্ড, এই রিজিয়নটাতে অ্যানাইসোট্রপিক ব্যান্ডের মধ্যে মাঝখানের যে কেন্দ্রীয় রিজিয়নটা, যেখানটাতে হচ্ছে কি অ্যাক্টিন ফিলামেন্ট থাকছে না, সেটাকেই বলছি আমরা এইচ জোন। তাহলে অপশন এখানে কোনটা কারেক্ট হয়ে যাচ্ছে, অপশন সি কারেক্ট হয়ে যাচ্ছে। এ ব্যান্ডের মাঝখানে যে রিজিয়নটা থাকছে, যেখানে কোনো অ্যাক্টিন ফিলামেন্ট থাকবে না, সেই কেন্দ্রীয় ফাঁক, এটাকেই বলা হচ্ছে, সেটা হচ্ছে এইচ জোন। নেক্সট কি বলেছে, যে সরেখ পেশিকোষের সংকোচনের মূল এককটি হলো। সরেখ পেশিকোষ মানে কি, যেগুলো হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেল। সরেখ এবং যেগুলো হচ্ছে স্ট্রাইপ বলা হচ্ছে বা স্ট্রাইটেড মাসেল। স্ট্রাইটেড মাসেল কোনগুলো, একটা আমরা পাবো যে পেশিকোষে পাবো, মানে স্কেলিটাল মাসেল যেগুলো আছে সেখানে পাবো। আরেকটা হয়ে যাবে আমরা কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে পাবো। কিন্তু হচ্ছে যেগুলো স্মুথ মাসেল ভিসেরাল অর্গানের ক্ষেত্রে আছে, বিভিন্ন অর্গানের মধ্যে আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে, তাছাড়া আমরা দেখেছিলাম যে ইউটেরাসের মধ্যে যে মায়োমেট্রিয়াম লেয়ারটা ছিল সেটাও তো মাসেল লেয়ার। তাহলে বিভিন্ন যে অর্গানের মধ্যেও যে মাসেল লেয়ার গুলো থাকবে, সেই মাসেল গুলোতে কিন্তু এরকম যে কোনো দাগ থাকবে না, সেগুলোকে বলা হয় অরেখোপেশিকোষ। তাহলে সরেখোপেশিকোষ মানে স্কেলিটাল মাসেল হবে। আরেকটা কি হবে, একটা হবে স্কেলিটাল মাসেল, আরেকটা হয়ে যাবে আমাদের যে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রেও কিন্তু পাওয়া যায়। তাহলে এই যে সরেখ পেশিকোষ, তাহলে মেনলি আমাদের এখানে কার্ডিয়াক মাসেল নিয়ে কিন্তু ডিসকাশন হচ্ছে না, এটা কি হবে স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে। তাহলে স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে সংকোচন যেটা আমরা পড়লাম, সেটা মূল একক কি কোন রিজিয়নটাতে হচ্ছিল, যেটা ফাংশনাল ইউনিট সার্কোমিয়ার রিজিয়নে হচ্ছে। তাহলে অপশন সি কারেক্ট হবে। এই যে রিজিয়নটা, এখানে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে মাসেল কন্ট্রাকশনটা কিভাবে হচ্ছে। তাহলে এখানে যখন মাসেলটা রিল্যাক্স স্টেটে ছিল, তখন কি যে জেড লাইন দুটো পরপর জেড লাইনের এই মাঝের রিজিয়নটাই হচ্ছে কি আমাদের সার্কোমিয়ার রিজিয়ন। এই যে সার্কোমিয়ার রিজিয়নে কি আছে, এ ব্যান্ড আছে, তার সাথে এই যে আই ব্যান্ড আছে, এটা মাঝখানটা এইচ জোন। এরপরে স্টিমুলেশন এলো, কন্ট্রাকশন স্টার্ট হয়েছে। কন্ট্রাকশন হওয়ার মাত্রই হবে কি, এই যে আস্তে আস্তে আমরা দেখছি যে জেড লাইনের যেটা জেড লাইনটা হচ্ছে কি আস্তে আস্তে লেন্থটা কমে যাচ্ছে, মানে সার্কোমিয়ারটা লেন্থটা শর্ট হচ্ছে। তার সাথে এই যে রিজিয়নটা, এই জোনটা, যেখানে এই জোনের যে লেন্থটা সেটাও কি হবে এখানে শর্ট হচ্ছে।
এরপরে যখন পুরোপুরি ম্যাক্সিমাম কন্ট্রাকশন হয়ে গেছে তখন দেখা যাচ্ছে কি পুরোপুরি যে সার্কোমিয়ার লেন্থ যেটা জেড লাইন রিল্যাক্স স্টেটে ছিল সেখান থেকে অনেকটাই কি হচ্ছে ভেতরের দিকে চলে আসছে, তার মানে কি মাসেল কন্ট্রাকশন হয়েছে এবং যে এই যে এ ব্যান্ডের রিজিয়নটা, এ ব্যান্ডের ওপর পুরোপুরি যে মাঝখানের এই জোনটা কি হচ্ছে ওভারল্যাপ করে যাচ্ছে, অ্যাক্টিন ফিলামেন্টস গুলো পুরোপুরি এই জায়গাটাতে এসে যে এই জোনের পরিমাণটাকে পুরোপুরি একদম ওভারল্যাপ করে দিয়েছে, মানে কি এই জোনটা থাকছে না, এই জোনের পরিমাণটা এখানে আস্তে আস্তে কম ছিল, এখানে এসে একদম যখন ম্যাক্সিমাম কন্ট্রাকশনে কি হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টস গুলো মায়োসিন ফিলামেন্টস এর উপর ওভারল্যাপ করে যাচ্ছে, এইটা এখানে থেকে বুঝতে হবে। নেক্সট কি বলেছে যে এটিপি মায়োসিন ক্রস ব্রিজে তাৎক্ষণিক শক্তি প্রদানের জন্য সঞ্চিত থাকে, কিন্তু 5 থেকে 6 মিনিট পর এই শক্তিটা নিঃশেষিত হচ্ছে। এই অবস্থায় পেশিকে নিম্নলিখিত কোনটির ওপর এটিপি উৎপাদনের জন্য নির্ভর করতে হয়? তাহলে যখন বারবার স্টিমুলেশন যাচ্ছে তাহলে একবার পেশি সংকোচনের জন্য আমাদের যে এটিপি কাজে লাগছে, তাহলে বডিতে এটিপির যে সাপ্লাইটা সেটা কি হচ্ছে লিমিটেড, অসংখ্য তো এটিপি সোর্স নেই, তাহলে বারবার যখন পেশি সংকোচন হচ্ছে পরপর যদি একই জায়গাতে স্টিমুলেশন আসতে থাকে এবং পেশি সংকোচন হতে থাকে তখন কি হবে যে এটিপির সোর্সটা তখন শেষ হয়ে যাচ্ছে, তখন কি হবে অ্যানারোবিক পাথওয়েতে স্কেলিটাল মাসেলের মধ্যে কি থাকে আমাদের যে স্টোর গ্লুকোজ ফর্মটা কি থাকে গ্লাইকোজেন হিসেবে, এনার্জি সোর্স হিসেবে কি গ্লাইকোজেন স্টোরেজ এনার্জি ফর্মে কি থাকছে স্কেলিটাল মাসেলের মধ্যে গ্লাইকোজেন সোর্স হিসেবে থাকছে। তখন কি হবে যখন হচ্ছে যে বারবার স্টিমুলেশন থাকছে তখন অ্যানারোবিক পাথওয়েতে, অ্যানারোবিক মানে কি অবাধ শ্বসনের মাধ্যমে কি হবে অ্যানারোবিক পাথওয়েতে এই গ্লাইকোজেন ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দেবে, এই ল্যাকটিক অ্যাসিডটা তখন আমাদের এনার্জি সোর্স হিসেবে কাজ করবে, তাহলে অপশন বিটা কারেক্ট হবে। তাহলে যখনই হচ্ছে যে বারবার স্টিমুলেশনের পর এই 5 থেকে 6 মিনিট পর তখন আর এটিপি সোর্সটা আমাদের এনার্জি সোর্স হিসেবে কাজ করতে পারছে না মাসেল কন্ট্রাকশনের জন্য, তখন কি হবে যে গ্লাইকোজেন স্টোরেজ ফর্ম অফ গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতি হচ্ছে, এই ল্যাকটিক অ্যাসিডটা তখন এটিপির যে উৎপাদন করতে সাহায্য করবে। নেক্সট কি বলছে যে একটি পেশি সংকোচনের পর তাৎক্ষণিকভাবে পেশিটি নিঃসার অবস্থায় থাকে একে বলে, তাহলে একবার যখন স্টিমুলেশনের মাধ্যমে মাসেল কন্ট্রাকশন হয়ে গেল তারপরে কিছুটা টাইম থাকছে যে টাইমে আর আমরা যদি রিপিটেড স্টিমুলেশন দিই কিন্তু মাসেলটা কন্ট্রাকশন করবে না, সেই টাইমটাকে বলা হচ্ছে নিঃসার কাল। তাহলে একবার যদি মাসেল কন্ট্রাকশন করা হয়ে গেল তারপরে তাকে যে টাইমটা দিতে হবে মাসেলটা রিল্যাক্সেশন হবে, সেই টাইম পিরিয়ডটা যদি না পায় তার মধ্যে যদি আমরা আবার স্টিমুলেশন দিই রিপিটেড স্টিমুলেশন তখন কিন্তু মাসেলটা কন্ট্রাক্ট করবে না, সেই টাইমটাকে বলা হচ্ছে নিঃসার কাল। নেক্সট কি বলেছে যে যখন কোনো একটি পেশিতে থ্রেশহোল্ড উদ্দীপনা প্রয়োগ করা হয় তখন পেশিটি সম্পূর্ণরূপে সংকুচিত হবে অথবা একদম সংকুচিত হবে না একে বলে, এই তত্ত্বটাকে বলা হচ্ছে কি অল অর নাল তত্ত্ব। অল নাল তত্ত্ব কি হবে যদি মাসেল কন্ট্রাকশন হতে হয় তাহলে একটা এই যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার জন্য কি একটা থ্রেশহোল্ড উদ্দীপনা দরকার, তাহলে যদি একটা স্টিমুলেশনের যদি থ্রেশহোল্ডটা কম হয় মানে কি স্টিমুলেশনটা একটা লো স্টিমুলেশন হচ্ছে তার ফলে কিন্তু মাসেল কন্ট্রাকশন হবে না, এই যে থ্রেশহোল্ড মানে কি একটা আলটিমেট একটা অপটিমাম লেভেলে ধরলাম, এইরকম ভাবে আমরা বোঝাতে পারি এটা যে উদ্দীপনাটা প্রয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড এনার্জি। এই থ্রেশহোল্ডের ওপরে যখন মাসেল কন্ট্রাকশন এনার্জিটা দেওয়া হচ্ছে স্টিমুলেশনটা ধরলাম এই স্টিমুলেশনটা দেওয়া হয়েছে তখন কি থ্রেশহোল্ড এনার্জিকে এটা ক্রস করছে না তার ফলে মাসেলটা কি কন্ট্রাকশন হবে না একদমই সংকুচিত হবে না, এটাও কি হচ্ছে যে থ্রেশহোল্ড এনার্জিকে পার করানি তার ফলে এটার ফলেও মাসেল কন্ট্রাকশন হবে না, এর ফলেও কিন্তু মাসেল কন্ট্রাকশন হবে না। এরপরে যখন স্টিমুলেশনটা বাড়ানো হচ্ছে যখনই সেটা থ্রেশহোল্ড উদ্দীপনাকে পার করে যাবে তখন কি হবে মাসেলটা কন্ট্রাকশন করবে এবং সেটা সম্পূর্ণরূপে সংকুচিত হবে। এর চেয়ে যদি বেশি থ্রেশহোল্ড এনার্জির চেয়ে বা থ্রেশহোল্ড উদ্দীপনার চেয়েও যদি বেশি দেওয়া হয় স্টিমুলেশন তখন যে মাসেলটা বেশি কন্ট্রাক্ট করবে এরকম না, মাসেলটা যদি থ্রেশহোল্ড উদ্দীপনা দেওয়া হয় তার ফলে যতটা কন্ট্রাকশন করবে তার চেয়ে যত বেশি আমরা স্টিমুলেশন দিই সেম ভাবে ততটাই কন্ট্রাকশন করবে, আর যদি থ্রেশহোল্ডের চেয়ে কম দেওয়া হয় তাহলে একদমই সংকুচিত হবে না, এটাকেই বলা হচ্ছে অল অর নাল তত্ত্ব। যে বেশি স্টিমুলেশন দিলে বেশি সংকোচন করবে এরকম না, বেশি সংকোচন ততটাই করবে সম্পূর্ণরূপে সংকুচিত করবে সেটা যদি থ্রেশহোল্ড উদ্দীপনার চেয়ে বেশি দেওয়া হয়, তার চেয়ে যদি আমরা এতটাও বেশি স্টিমুলেশন দিই তাতেও যতটা সংকোচন করবে থ্রেশহোল্ড এনার্জির চেয়ে বেশি দিলে সেটা সেমই সংকোচন করবে। নেক্সট কি বলেছে যে
টিটেনাস বলতে কি বোঝায়? তাহলে টিটেনাসটা হচ্ছে কি আমাদের একটা ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য হয়। ক্লস্ট্রিডিয়াম টিটেনি যদি আক্রান্ত হয় বা সংক্রমণ হয় সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে টিটেনাস হয়। তাহলে এটা হচ্ছে কি ক্লস্ট্রিডিয়াম টিটানির জন্য হয়। তাহলে এটা আগে হচ্ছে কি বেশি দেখা যেত টিটেনাস বা ধনুষ্টঙ্কার যেটা বলা হয়। তাহলে এর ফলে কি হবে পেশি খিঁচুনি দেখা যাবে, মাসেল স্পাজম হচ্ছে বা খিঁচুনি দেখা যাবে এটার ফলে। তাহলে এই টিটেনাসের জন্য যেটা মেন মনে রাখতে হবে যে আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। ব্লাডের মধ্যে যদি ক্যালসিয়াম লেভেল কম হয় তাহলে ক্যালসিয়াম লেভেল কম হলে কি হবে মাসেল কন্ট্রাকশন হবে না। যদি ক্যালসিয়াম লেভেল কমে যায় তখন কি হবে যে পেশির কন্ট্রাকশন রিল্যাক্সেশন এই যে একটা কন্ট্রোল ফাংশন হচ্ছিল সেটা ঠিকঠাক ভাবে হবে না এবং পেশি খিঁচুনি দেখা যায়, এটাকে বলা হচ্ছে যে ধনুষ্টঙ্কার বা টিটেনাস। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটি হৃদ পেশি কোষ সম্পর্কিত সঠিক উক্তি? তাহলে হৃদ পেশি কোষ বা কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কি দেখা যাবে এরকম ইন্টারক্যালেটেড ডিস্ক প্রেজেন্ট থাকে। ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে এবং যে হৃৎপিণ্ডের যে অ্যাকশন পোটেনশিয়ালটা সেটা কোথা থেকে তৈরি হবে আমরা বলেছিলাম এসএ নোড থেকে। তার জন্য একে কি বলা হয় মায়োজেনিক হার্ট বলা হয়। যেহেতু হার্ট মাসেল নিজের থেকে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটস করছে এবং সেটা হার্টের যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন দেখা যাচ্ছে, কিন্তু যেটা আমরা স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে দেখলাম সেখানে অ্যাকশন পোটেনশিয়ালটা কিসের মাধ্যমে জেনারেট হচ্ছিল, যেটা সিএনএস এর যে নার্ভ সিগন্যালের মাধ্যমে হচ্ছিল। কিন্তু হার্টের ক্ষেত্রে সেটা হবে কি যে এসএ নোড থেকে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশনের মাধ্যমে হবে। এখানে আমরা এই যে ছবিটা দেখলে ভালোভাবে বুঝতে পারবো। এই যে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কার্ডিয়াক মাসেলের যে বৈশিষ্ট্যগুলো কি হবে, এটা এরকম ব্রাঞ্চিং থাকে, অন্য কোনো মাসেলে কিন্তু এরকম ব্রাঞ্চিং দেখা যায় না। আর মাঝখানে মাঝখানে এই যে যুক্ত হচ্ছে এই রিজিয়ন গুলোকেই বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এইগুলোকে বলা হচ্ছে এই যে হলুদ হলুদ করে আমি যেগুলো চিহ্নিত করছি এগুলোকে বলা হচ্ছে মানে মাঝখানে মাঝখানে যে রিজিয়ন গুলোতে ব্রাঞ্চিং গুলো যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এটা শুধুমাত্র স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কিসে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে আমরা পাবো। এছাড়াও কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এটা হচ্ছে যে স্ট্রাইটেড মাসেল মানে কি যে এরকম দাগ পাচ্ছি এটাও একটা সরেখ পেশি। তাই এটা আরেকটা হচ্ছে কি বলা হচ্ছে স্ট্রাইটেড মাসেল। এবং এই যে কার্ডিয়াক মাসেলের ফাংশন আমরা কিন্তু আমাদের যে ভলান্টারি কন্ট্রোলে নেই, আমরা ঐচ্ছিক পেশি বলতে পারছি না, তাই সেটা হচ্ছে কি ইনভলান্টারি আমাদের যে কন্ট্রোলে নেই। আমরা যেরকম স্কেলিটাল মাসেল হাতের মুভমেন্ট যদি আমরা করতে চাই হাতের বা পায়ের মুভমেন্ট, স্কেলিটাল মাসেল কিন্তু আমাদের ঐচ্ছিক পেশি আমরা নিজের থেকে মুভমেন্ট করতে পারছি। কিন্তু হার্টের মাসেলগুলো এটা হচ্ছে যে নির্দিষ্ট নিয়মে পরপর হচ্ছে কি যে হার্টের মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে, এটা আমাদের কিন্তু কন্ট্রোলে নেই, তাই এটাকে বলা হয় কি ইনভলান্টারি বা অনৈচ্ছিক পেশি। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। নেক্সট এটা যদি আমরা স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে দেখি বিভিন্ন যে গোটা শরীরের বেশিরভাগটাই হচ্ছে কি আমাদের স্কেলিটাল মাসেল দিয়ে তৈরি। স্কেলিটাল মাসেলের বৈশিষ্ট্য কি হচ্ছে এটাও কি এরকম দাগ যুক্ত থাকছে সরেখ পেশি এবং এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। এটা আমরা আমাদের নিজেদের ভলান্টারি কন্ট্রোলে আছে, আমরা চাইলে সেটাকে কি করতে পারছি মুভমেন্ট করতে পারছি। তাই এটাকে হবে কি এটা হবে স্ট্রাইটেড মাসেল এবং এটা কি হবে আমাদের ভলান্টারি কন্ট্রোলে আছে বা ঐচ্ছিক পেশি। নেক্সট যেটা স্মুথ মাসেলের ক্ষেত্রে কি হচ্ছে স্মুথ মাসেলের অবস্থান কোথায়, স্মুথ মাসেল আমাদের বডির যে ইনার অর্গান গুলো আছে মানে স্কেলিটাল মাসেল কি যেগুলো হচ্ছে হাড়ের সাথে যুক্ত থাকছে মুভমেন্টে হেল্প করছে, আর স্মুথ মাসেল গুলো চলে যাচ্ছে ভেতরে যে ভিসেরাল অর্গান আমাদের যে জিআই ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে বিভিন্ন মাসেল আছে যেগুলো হচ্ছে যে খাবারটাকে হচ্ছে কি একদম মুখ থেকে আমাদের যে স্টমাক বা স্মল ইন্টেস্টাইন পর্যন্ত মুভমেন্ট করে পেরিস্টালসিসের জন্য হেল্প করছে, সেখানে মাসেল লাগবে। তাছাড়াও যেটা আমরা বললাম যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যেও মাসেল আছে, ইউটেরাসের মধ্যে কি হচ্ছে যে মায়োমেট্রিয়াম লেয়ার, যে সমস্ত ইন্টারনাল যে অর্গানগুলো আছে ভিসেরাল অর্গানের বাইরের যে মাসেল লেয়ারটা থাকছে সেগুলো কি দিয়ে তৈরি এই স্মুথ মাসেল দিয়ে তৈরি। এই স্মুথ মাসেলের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এটা কি এরকম দুটো কোনার দিকগুলো হচ্ছে এরকম সরু, বাকি কোনো মাসেলে এরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি না। স্মুথ মাসেল সেলগুলো হচ্ছে কি এরকম সাইড গুলো সরু থাকছে আর ভেতরটা এরকম একটা মাকু আকৃতির বলতে পারি, বা এটাকে বলা হয় কি ফিউসিফর্ম। মাকু আকৃতি বলা হয় না, এটাকে ফিউসিফর্ম একটা মানে বাইরের দিকগুলো হচ্ছে কি এরকম ট্যাপারিং এন্ড থাকছে আর ভেতরটা এরকম একটা স্ট্রাকচার দেখা যায়, এটাকে বলা হচ্ছে ফিউসিফর্ম প্যাটার্ন। তাহলে এটাও কিন্তু কোশ্চেন আসে যে স্মুথ মাসেল আকৃতি কিরকম, সেটা হবে কি ফিউসিফর্ম আকৃতির। আর এটা কি হবে যে এটার ক্ষেত্রে কোনো স্ট্রাইয়েশন থাকছে না বা কোনো দাগ থাকছে না, এটাকে বলা হচ্ছে অরেখোপেশি বা নন স্ট্রাইটেড
আরেকটা হবে কি, এটা আমাদের এই যে আমাদের ভেতরের বিভিন্ন যে অর্গানের মধ্যে যে পেশিগুলো আছে সেগুলো কি আমরা কন্ট্রোল করতে পারছি না, তাহলে এগুলো হবে কি ইনভলান্টারি কন্ট্রোল বা অনৈচ্ছিক পেশি। তাহলে এটা হয়ে গেল। এখানে এটাই বলেছে যে তাহলে কার্ডিয়াক মাসেল বা হৃদপেশি কোষের ক্ষেত্রে কি দেখা যাবে, এই যে ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে এবং যে হৃদকোষের সমস্ত কোষে অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে এসএ নোড থেকে জেনারেট হয়ে ছড়িয়ে পড়ছে। নেক্সট এরপরে বলেছে যে মসৃণ পেশি মানে হচ্ছে কি স্মুথ মাসেল, যেগুলো হচ্ছে আমাদের যে ইনার ভিসেরাল অর্গানে থাকছে সেগুলো কি হবে, এই যে অনৈচ্ছিক পেশি ইনভলান্টারি কন্ট্রোল, ফিউসিফর্ম, এবং এটা হচ্ছে কি অরেখ্য পেশি। তাহলে অপশন কোনটা হবে, বি কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে যে কঙ্কাল পেশির মানে হচ্ছে যেগুলো হচ্ছে স্কেলিটাল মাসেল, সেখানে বয়সজনিত রোগ অস্টিওপোরোসিস হওয়ার কারণ হলো। অস্টিওপোরোসিস কেন দেখা যাচ্ছে, অস্টিওপোরোসিস মানে কি যে বোন ডেন্সিটি, বোনের মধ্যে যে ক্যালসিয়াম ডিপোজিশন আছে, এখানে কি আছে ক্যালসিয়াম যে ডিপোজিশন আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে ডিজেনারেট করছে, কমে যাচ্ছে, তার ফলে বোনটা হচ্ছে কি ভেঙে যাচ্ছে, সহজেই হচ্ছে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে। বয়সজনিত কারণে একটা হচ্ছে কি যখন আফটার মেনোপজ, যখন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে, সেই মেনোপজের পরে হচ্ছে কি মানে ফিমেলদের ক্ষেত্রে বডিতে ইস্ট্রোজেনের মাত্রাটা প্রচুর পরিমাণে কমে যায়। তখন ইস্ট্রোজেন কমে গেলে এই যে বডিতে বিভিন্ন ফাংশন গুলো, যে বোন ডেন্সিটি মেনটেন করতে কিন্তু ইস্ট্রোজেন একটা মেন ভূমিকা পালন করে। তাহলে তখন কি হবে, আস্তে আস্তে ক্যালসিয়াম ডিপোজিশন, বোনের যে বিভিন্ন মিনারেলস গুলো আছে সেগুলো ডিপোজিশনটা কমে যাচ্ছে, তার ফলে বোনটা যে ফ্র্যাকচার হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি অস্টিওপোরোসিস। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন অস্থিটি দেহের একমাত্র অস্থি যা অন্য কোনো অস্থির সঙ্গে যুক্ত থাকে না। তাহলে এটা হবে কি হাইওয়েড বোন বা হাইওয়েড অস্থি। এটা কোথায় থাকছে, এটা এরকম একটা বোন যেটা আমাদের যে একদম গলার সামনের দিকে যে ল্যারিংস পার্টটা স্টার্ট হচ্ছে, নিচে কি থাকছে থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজের ঠিক ওপরে ল্যারিংস যেখানে স্টার্ট হচ্ছে তার এপিগ্লটিসের নিচেই হচ্ছে হাইওয়েড বোনটা থাকছে। এটা একটা সিঙ্গেল বোন এবং এটা কোনো কোথায় হচ্ছে অন্য কোনো অস্থির সঙ্গে যুক্ত থাকছে না। তাহলে হাইওয়েড বোনের স্ট্রাকচার এই যে এই বোনটা, এখানে আমরা যদি দেখি এখান থেকে কি হচ্ছে, যে ওরাল ক্যাভিটির শেষে এখানে হচ্ছে কি ফ্যারিংস এবং ল্যারিংস, এই ল্যারিংস পার্টটা যেখান থেকে স্টার্ট হবে তার ঠিক ওপরে এরকম ইউ আকৃতির একটা বোন থাকছে, যেটা হচ্ছে হাইওয়েড বোন। বাকি যদি আমরা এখানে একটা স্কালের স্ট্রাকচার দিয়েছে, এখানে আমরা কিছু স্কাল বোন দেখতে পাচ্ছি যেমন ফ্রন্টাল। তাহলে স্কাল বোনের মধ্যে মেন যে স্কাল বোন টোটাল হচ্ছে কত সংখ্যা হচ্ছে 22, এবং স্কাল বোনের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে ক্রেনিয়াম মানে যেটা হচ্ছে এই যে ব্রেনটাকে কভার করে রেখেছে, বা ক্রেনিয়ামের যে পার্টটা সেখানে যে বোন গুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে ক্রেনিয়াল বোন, এটার সংখ্যা হয়ে যাবে 8। আর ফেসিয়াল বোন এটা হয়ে যাবে কত 24। তাহলে টোটাল হিউম্যান বডিতে বোনের সংখ্যা যদি 206 হয়, মানে 206টা বোনের মধ্যে স্কাল বোন হচ্ছে কত 22। তাহলে স্কাল বোনের মধ্যে এই যে ক্রেনিয়াম যে পার্টটা যেখানটা হচ্ছে ব্রেনটাকে কভার করে রাখছে, যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অসিপিটাল, এবং এখানে থাকছে এথেময়েড এবং স্ফিনয়েড। তাহলে ফ্রন্টাল হচ্ছে কত 1, প্যারাইটাল হচ্ছে 2, টেম্পোরাল 2, অসিপিটাল হয়ে যাচ্ছে স্ফেনয়েড 1, এথেময়েড 1। তাহলে এখানে 3, 5, 7 আর অসিপিটালটা 1। টোটাল এই যে ক্রেনিয়ামের 8টা বোন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সেম ভাবে এরকম হবে এই যে ফেসিয়াল বোন, সরি এটা 24 না, এটা হচ্ছে 14। তাহলে ফেসিয়াল বোন গুলো হচ্ছে কি এখান থেকে এই যে সমস্ত বোনগুলো, ইয়ার এর মধ্যে যে মেলিয়াস ইনকাস স্টেপিস আছে, চোয়ালের যে বোনগুলো ম্যান্ডিবুলার, ম্যাক্সিলার বোন, জাইগোমেটিক বোন, এই সমস্ত, এছাড়াও এই যে ন্যাসাল বোন আছে, ল্যাক্রিমাল বোন আছে, এই সমস্তগুলো মিলে ফেসিয়াল বোনের টোটাল সংখ্যা কত হয়ে যাচ্ছে 14। নেক্সট কি বলেছে যে মানব দেহের করটি অস্থি সমূহের সন্ধিকে বলা হয়। করটি মানে কি, এই যে ক্রেনিয়াল বোন গুলো বলা হচ্ছে, এইখানে এই যে ফ্রন্টাল এবং প্যারাইটাল এই মাঝখানে যে জয়েন্ট গুলো তৈরি হচ্ছে, এইগুলো কি হচ্ছে অচল সন্ধি, বা এগুলোকে বলা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। কারণ কি এই যে স্কাল বোন গুলো এখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, এই যে ফ্রন্টালের সাথে প্যারাইটাল বা টেম্পোরাল যে সন্ধির মাধ্যমে বা জয়েন্টে যুক্ত আছে, এই জয়েন্ট গুলো কখনোই মুভমেন্ট হচ্ছে না, এগুলো হচ্ছে কি পার্মানেন্টলি একদম হচ্ছে অচল সন্ধি দ্বারা যুক্ত থাকছে। তাহলে এটা হবে কি ফাইব্রাস জয়েন্ট বা স্কালের যে যত সমস্ত বোন আছে সেগুলো হচ্ছে কি অচল সন্ধির মাধ্যমে যুক্ত থাকবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে দুটি অস্থি সমূহের প্রান্ত সমূহ যুক্ত থাকে কোনটির দ্বারা। তাহলে দুটি অস্থি মানে একটা ধরলাম হিউমেরাস আর রেডিয়াস আলনা আছে, বা হচ্ছে কি ফিমারের সাথে টিবিয়া ফিবুলার, যে কোনো দুটো পরপর বোন হচ্ছে কিসের মাধ্যমে যুক্ত থাকবে,
লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে এই যে মাঝখানের এই যে দুটো বোন কিসের মাধ্যমে যুক্ত থাকবে, এগুলোকে বলা হচ্ছে লিগামেন্ট। আর একটা মাসেলের সাথে যখন হচ্ছে যে বোন যুক্ত হচ্ছে সেটাকে কিসের মাধ্যমে, তাহলে টেন্ডনের মাধ্যমে যুক্ত হয় কি মাসেলের সাথে বোন। মাসেল উইথ বোন। এখানে বলেছে দুটি অস্থির প্রান্ত সমূহ যুক্ত থাকে, তাহলে অ্যান্সারটা কি হবে লিগামেন্ট। যদি বলতো যে মাসেলের সাথে বোন কিসের দ্বারা যুক্ত থাকে, সেটা হবে কি টেন্ডন। নেক্সট কি বলেছে যে দেহের দীর্ঘতম অস্থিটি হলো, তাহলে দেহের দীর্ঘতম অস্থি হচ্ছে কি যেটা কোমরের জয়েন্ট থেকে আসছে আমাদের একদম নি জয়েন্ট পর্যন্ত, ফিমার বোন, এটা হচ্ছে আমাদের বডির সব থেকে দীর্ঘতম অস্থি। তাহলে অপশন বি কারেক্ট হচ্ছে। এই যে এখানে স্ট্রাকচারটা দেখবো, এখানে হচ্ছে কি আমাদের যে কোমরের অস্থি সন্ধি তৈরি হয়েছে, কক্সাল বোন আছে, মানে কি ইলিয়াম ইসচিয়াম পিউবিস মিলে এখানে যে কক্সাল বোন তৈরি করেছে, সেখান থেকে এই যেখান থেকে আমাদের যে ফিমারের হেডটা যুক্ত আছে সেটাকে কি বলি আমরা অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম ক্যাভিটির মধ্যে যুক্ত থাকে। তাহলে অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে যখন এই ফিমারের হেডটা এখানে আসছে, এই যে বোনটা ফিমার মানে কি এই হেড রিজনটা অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে একদম যে কোমরের অস্থি সন্ধি থেকে যুক্ত হয়ে যেটা একদম নি পর্যন্ত আসছে, এই বোনটা হচ্ছে আমাদের বডির সব থেকে যে বড় বোন, সেটা হচ্ছে কি ফিমার বোনটা। এটা একটা আমাদের যে লোয়ার লিম্বের স্ট্রাকচার বা পায়ের একটা সমস্ত অস্থিগুলো দেওয়া আছে। তাহলে এখানে কোমরের অস্থি সন্ধি হয়েছে, এখান থেকে ফিমার এলো, ফিমারের পরের যে নিচের দুটো বোন হয়ে যাচ্ছে কি টিবিয়া এবং ফিবুলা, আর এখানে একটা সিঙ্গেল বোন থাকে যেটা মালাই চাকি বলা হচ্ছে বা প্যাটেলা, এবং এই যে যেটা হচ্ছে আমাদের যে জয়েন্টটা গোড়ালির জয়েন্টটা, এখানে বোনগুলো থাকবে টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস। তাহলে টোটাল যদি আমরা যে কক্সাল বোনটাকে বাদ দিয়ে যদি লোয়ার লিম্বের বোনের সংখ্যা দেখি, তাহলে কি হবে ফিমার 1, প্যাটেলা 1, টিবিয়া 1, ফিবুলা 1। তাহলে এখানে 4টে হয়ে গেল, টার্সাল হয়ে যাবে কত 7। যে ছোট ছোট এরকম 7টা বোন একসাথে যুক্ত হয়ে হচ্ছে কি যে গোড়ালির যে গঠনটা স্ট্রাকচারটা তৈরি করছে, এবং গোড়ালি থেকে একদম পায়ের যে আঙ্গুল পর্যন্ত যে বোনগুলো আছে মেটাটার্সাল বলা হচ্ছে, এগুলোর সংখ্যা কত হচ্ছে 5, এবং ফ্যালাঞ্জেস যে আঙ্গুলের যে বোনগুলো সেগুলো হচ্ছে সংখ্যায় হবে কত 14টা। তাহলে টোটাল যদি এটাকে আমরা যোগ করি কত হচ্ছে 1 2 3 4 11 16, আর এখানে হয়ে যাচ্ছে টোটাল হচ্ছে কি 30। তাহলে লোয়ার লিম্বের যদি একটা পায়ে হচ্ছে কি টোটাল বোন হচ্ছে 30, সেম ভাবে তাহলে দুটো পায়ে কত হয়ে যাচ্ছে ইন্টু 2 করলে এটা 60 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটু সংখ্যাটা টোটাল 206 এর একবার ক্যালকুলেশনটা দেখে নিই। তাহলে টোটাল আমাদের যে বোন হচ্ছে কত 206, আমরা একটা দেখলাম কি স্কাল বোন, স্কাল বোনে ছিল 22, লোয়ার লিম্বে তাহলে দুটো পায়ে, একটা পায়ে ছিল কত 30, দুটো পায়ে হয়ে গেল 60। সেম ভাবে এরপরে আমরা হাতের স্ট্রাকচারটা দেখে নেবো। এখানে এই যে ছবিটাতে হাতে এখানে কি তৈরি হচ্ছে, এই যে ক্ল্যাভিক্যাল, ক্ল্যাভিক্যাল মানে কি যেটা হচ্ছে আমাদের যে শোল্ডার জয়েন্ট তৈরি করছে ক্ল্যাভিক্যাল, এবং এই পেছনের দিকে কি আছে একটা বোন যেটা হচ্ছে স্ক্যাপুলা। আর এখানে যে জয়েন্টটা তার মানে কি কাঁধের সাথে যখন হাতের জয়েন্টটা তৈরি হচ্ছে, এখানে কি আছে আমাদের গ্লিনয়েড ক্যাভিটি। এই গ্লিনয়েড ক্যাভিটির মাধ্যমে কি থাকছে হিউম্যারাসের হেডটা যুক্ত থাকছে। গ্লিনয়েড ক্যাভিটির মধ্যে থেকে স্টার্ট হচ্ছে কি হিউম্যারাসের বোনটা, হিউম্যারাসটা হচ্ছে কি হাতের এই বোনটা, তাহলে হিউম্যারাস দিয়ে হচ্ছে কি রেডিয়াস আলনা, এবং সেম ভাবে যেরকম পায়ে যে গোড়ালির জয়েন্ট ছিল, এখানে কি যেটা আমাদের রিস্ট জয়েন্ট তৈরি হচ্ছে ছোট ছোট বোন নিয়ে, সেটা হচ্ছে কার্পালস, মেটাকার্পাস, এবং এখানে কি হচ্ছে যে ফ্যালাঞ্জেস। তাহলে আমরা যদি হাতের বোনগুলো ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কি হিউম্যারাস 1, রেডিয়াস আনলা 1 1 করে, কার্পাল এই যে ছোট ছোট 8টা বোন একসাথে মিলে, টার্সালের সংখ্যা ছিল কত 7, মানে কার্পালের সংখ্যা হবে কত 8, মেটাকার্পালের সংখ্যা হচ্ছে 5, আর ফ্যালাঞ্জেসের হচ্ছে কত 14। তাহলে টোটাল যদি হাতে আমরা দেখি তাহলে সেটা কত হয়ে যাচ্ছে 1 2 3, এখানেও কত হবে 30টা হবে। তাহলে যদি দুটো, এটা হচ্ছে আপার লিম্বের ক্ষেত্রে বা হাতের ক্ষেত্রে, তাহলে এখানে যদি দুটো হাতে বলা হয় তাহলে টোটাল বোন কত হয়ে যাচ্ছে 60। সেম ভাবে তাহলে এই কোশ্চেনটাতে আমরা এখানে লিখে নিই টোটাল বোন হচ্ছে 206, টোটাল বোন এখানে লোয়ার লিম্বের গুলো লিখি একটা সাইডে, লোয়ার লিম্বে ছিল 60, আপার লিম্বে হয়ে গেল কত
হাতের ক্ষেত্রেও এটাও 60। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, ভার্টিব্রাল কলামে দেখতে হবে মেন আমাদের, যে ভার্টিব্রাল কলামের যে স্ট্রাকচার দেখলাম, তাহলে এই যে ব্রেনের যে পার্টটা স্কাল বোন গুলো, সেখান থেকে স্টার্ট হচ্ছে কি আমাদের ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামে প্রথমের যে ভার্টিব্রা গুলো আছে সেগুলো হচ্ছে কি সার্ভাইকাল ভার্টিব্রা, দেন থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্সিজিয়াল। তাহলে প্রথমে যেখানে একদম আমাদের যে স্টার্টিং হচ্ছে যে হেডের পার্টটা, যেখানে স্কাল বোনটা শেষ হয়ে গেল, সেখানে সার্ভাইকাল ভার্টিব্রা স্টার্ট হচ্ছে। সার্ভাইকালের সংখ্যা হচ্ছে কত, C7। থোরাসিক ভার্টিব্রা যেটা হচ্ছে কি আমাদের এই যে বুকের রিজিয়নটাতে থাকছে, থোরাসিক রিজিয়ন, যেখান থেকে রিব কেজটা তৈরি হয়ে আসছে, সেই থোরাসিক ভার্টিব্রার সংখ্যা হচ্ছে কত, T12। এরপর হচ্ছে লাম্বার রিজিয়নটা, অ্যাবডোমিনাল রিজিয়নে যে ভার্টিব্রা গুলো থাকবে সেটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা, L5। সেম ভাবে স্যাক্রাম, একদম নিচের পার্টে স্যাক্রাম হচ্ছে কি, স্যাক্রামের সংখ্যা হচ্ছে S5। এই স্যাক্রাম বোন গুলো কি হচ্ছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে এই যে 5টা বোন একসাথে জয়েন্ট হয়ে বা ফিউজড হয়ে একটাই বোন কিন্তু তৈরি করে। কক্সিজিয়ালটাও সেম, কক্সিজিয়াল যে C4, কক্সিজিয়াল 4 এটা কি করবে, 4টে বোন একসাথে যুক্ত হচ্ছে, এবং এই যে টেল বোন বলা হচ্ছে কক্সিস, বা এটাকে বলা হচ্ছে টেল বোন, এটাও কিন্তু জয়েন্ট হয়ে ফিউশন হয়ে একটা বোন তৈরি করে। তাহলে টোটাল যদি আমরা সার্ভাইকাল বা ভার্টিব্রাল কলামের যদি স্ট্রাকচার দেখি, তাহলে ভার্টিব্রাল কলামে টোটাল বোনের সংখ্যা কত হয়ে যাচ্ছে, ভার্টিব্রাতে টোটাল হয়ে যাবে কত, 33। তাহলে এখানে সার্ভাইকাল ভার্টিব্রা থেকে যদি স্টার্ট করি, প্রথম যে সার্ভাইকাল ভার্টিব্রা C1 এর নাম মনে রাখতে হবে অ্যাটলাস, এবং C2 সার্ভাইকাল ভার্টিব্রা 2 সেটা হচ্ছে অ্যাক্সিস। নেক্সট হচ্ছে তাহলে অ্যাটলাস এবং অ্যাক্সিস, তাহলে ভার্টিব্রাল কলামে একটা পেয়ে গেলাম। আরেকটা আমাদের দেখতে হবে কি, যে এই যে রিব কেজের স্ট্রাকচার, তাহলে এখানে হচ্ছে কি একটা ভার্টিব্রাল কলাম থেকে স্টার্ট হয়ে আসছে এই যে রিব গুলো, প্রত্যেকটা রিব হচ্ছে কি এখানে যে 1 থেকে 7 পর্যন্ত যে রিব গুলো আছে সেগুলো হচ্ছে ভার্টিব্রাল কলাম থেকে স্টার্ট হচ্ছে, এবং এই যে সামনের যে বোনটা, এই যে লম্বা মতো বোনটা, সেটাকে কি বলা হয়, স্টারনাম। এই যে স্টারনাম বোনটা সেটা কি থাকছে, রিব কেজের একদম সামনের দিকে যে লম্বা আকৃতির বোনটা হচ্ছে যেটা হচ্ছে স্টারনাম। তাহলে ভার্টিব্রাল কলাম থেকে যে বোনগুলো, রিব গুলো হচ্ছে কি তৈরি হয়ে এসে কোথায় যুক্ত হচ্ছে, স্টারনামের সাথে। তাহলে ট্রু রিবস কাদেরকে বলা হচ্ছে, যে প্রথম 7টা পেয়ার যেগুলো হচ্ছে ডিরেক্টলি আমাদের ভার্টিব্রাল কলাম থেকে স্টারনাম পর্যন্ত যুক্ত হয়, সেগুলো হচ্ছে ট্রু রিবস। তারপরে যদি আমরা দেখি 8, 9 এবং 10 এগুলো হচ্ছে কি ভার্টিব্রাল কলাম থেকে তৈরি হচ্ছে, শুরু হয়ে আসছে, কিন্তু ডিরেক্টলি স্টারনামে যে জয়েন্ট হয় না। এগুলো কি করছে, যে 7 নাম্বার যে রিবটা আছে তার সাথে এসে এখানে জয়েন্ট হচ্ছে, যে 8, 9, 10 এই রিব গুলো কি হচ্ছে 7th এর সাথে যুক্ত হয়ে স্টারনামে যুক্ত হচ্ছে। এখানে কি থাকছে, হায়ালিন কার্টিলেজ থাকে। তাহলে এই যে রিব গুলো, এগুলোকে বলা হচ্ছে ফলস রিব, যেগুলো হচ্ছে হায়ালিন কার্টিলেজের মাধ্যমে কি করবে, যে 7th রিবস এর সাথে স্টারনামে যুক্ত হবে, সেগুলো হয়ে যাচ্ছে কি ফলস রিবস। আর যে 11th এবং 12th এইগুলো পেয়ার গুলো হয়ে যাচ্ছে ফলস রিবস, সরি ফ্লোটিং রিবস। কারণ কি, এগুলো যে ভার্টিব্রাল কলাম থেকে তৈরি হচ্ছে কিন্তু এসে যে স্টারনামের সাথে যুক্ত হয় না, এগুলো শুধুমাত্র হাফ পার্ট থাকছে, স্টারনামের সাথে কোনোভাবে যুক্ত হয় না, শুধুমাত্র তার জন্য এগুলোকে ভাসমান রিবস বা বলা হচ্ছে। স্টারনামের সাথে যেহেতু যুক্ত হচ্ছে না, তাই এগুলোকে বলা হচ্ছে ভাসমান রিবস বা হচ্ছে ফ্লোটিং রিবস। তাহলে এখানে টোটাল যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, 12 পেয়ার্স। তাহলে এখানে রিবের মধ্যে হয়ে যাচ্ছে কত, 24 রিবস। একটা হচ্ছে 24 রিবস 12 পেয়ার্সে পাচ্ছি, তার সাথে হচ্ছে কি একটা স্টারনাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 25। 1 হচ্ছে কি স্টারনাম। তাহলে এখানে আমরা যদি এরপরে টোটালটা দেখে নিই কত আসছে, তাহলে স্কাল। এরপরে চলে গেলাম আমরা ভার্টিব্রাল কলামে। ভার্টিব্রাল কলামে কত ছিল, ভার্টিব্রাল কলামের হচ্ছে যে 33। নেক্সট হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলামের পরে রিবসের সংখ্যা হয়ে যাচ্ছে কত, রিবসের সংখ্যা হচ্ছে 24। নেক্সট হচ্ছে স্টারনামের হচ্ছে 1। তাহলে এই যে পুরোটা এই টোটালটা যদি আমরা করি কত আসছে দেখে নি, যে 22, 33 মানে হচ্ছে 55 আর এখানে 25, 80। এই যে টোটাল 80, এইটাকে বলা হচ্ছে এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয়। তার মানে কি, আমাদের যে হেড থেকে শুরু করে একদম প্রধান অক্ষ বরাবর, বডির যে প্রধান অক্ষ বরাবর যে বোনগুলো আছে, এইগুলোকে বলা হচ্ছে এক্সিয়াল স্কেলিটন। এক্সিয়াল স্কেলিটনের টোটাল বোনের সংখ্যা হচ্ছে কত, 80। এরপরে আমরা আরেকটা বলা হচ্ছে এই যে বোনগুলো লোয়ার লিম আপার লিম, এখানে কত হয়ে গেছে অলরেডি 60 মানে হয়ে গেছে 120। 80 আর কটা বোন বাকি আছে, যে 6টা। তাহলে এই 6টা কোথার থেকে আসছে, এই যে
একটা হয়ে যাচ্ছে আমাদের যে দুটো হচ্ছে পেলভিক গার্ডেন, মানে যে কোমরের অস্থি সন্ধি তৈরি হয়েছে সেটা হচ্ছে কি দুটো পার্টে কক্সাল বোন থাকছে, এটা হচ্ছে হাফ পার্ট, আর এই সাইডে কি থাকছে হাফ পার্ট, তাহলে দুটো হয়ে যাবে আমাদের যে কক্সাল বোন। এই কক্সাল বোন আবার কি হচ্ছে তিনটে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস এইগুলো দিয়ে জয়েন্ট হয়ে তৈরি হচ্ছে। তাহলে এইগুলো বোনগুলোকে আমাদের আলাদা আলাদা ধরা হচ্ছে না, কক্সাল বোনকে ধরা হচ্ছে। তাহলে দুটো কক্সাল বোন, তাহলে কোমরের অস্থি সন্ধি বা পেলভিক গার্ডেলের বোনের সংখ্যা হয়ে যাচ্ছে কত, পেলভিক গার্ডেলে দুটো। ওইগুলো অলরেডি জন্ম থেকে কি থাকে যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই তিনটে বোন কি হচ্ছে একসাথে আমাদের যে ফিউজড হয়ে তৈরি করছে পেলভিক গার্ডেলের যে বোনগুলো। তাহলে কক্সাল বোনের সংখ্যা, পেলভিক বোনে যদি বলা হয় পেলভিক গার্ডেল কোমরের অস্থি সন্ধিতে, তাহলে এখানে দুটো বোন থাকছে কক্সাল। সেম ভাবে আমাদের যদি এরপরে আমরা যে শোল্ডার জয়েন্ট দেখি বা কাঁধের অস্থি সন্ধি দেখি, তাহলে এখানে কি থাকছে যেটা হচ্ছে একটা ক্লেভিকেল বা যেটাকে বলা হয় কলার বোন, এবং পেছনের দিকে যে ত্রিভুজ আকৃতির একটা তিন কোনা যে বোনটা থাকছে সেটা হচ্ছে স্ক্যাপুলা। সেম ভাবে এটা, তাহলে এটা যদি হাফ পার্টে হয় তাহলে এই পার্টেও কি থাকবে একটা ক্লেভিকেল এবং একটা স্ক্যাপুলা। এটা রাইট পার্ট হলে এটা লেফট পার্টে, তাহলে এখানে যে যেটা হচ্ছে আমাদের কাঁধের অস্থি সন্ধির ক্ষেত্রে সংখ্যা কত হয়ে যাবে চারটে। তাহলে আমরা টোটাল যদি ক্যালকুলেশন করে নিই দেখবো যে আমরা মিলে যাচ্ছে যে 206টার ক্যালকুলেশন। তাহলে এটা কোথায় চলে আসছে আমাদের পেক্টোরাল গার্ডেল বা কাঁধের অস্থি সন্ধিকে কি বলা হয় পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেলের বোনের সংখ্যা কত হবে 4। এই যে সমস্ত গুলোকে মিলে কি বলা হচ্ছে, এটা বললাম এক্সিয়াল স্কেলিটন, এটাকে বলা এই যে বাকি পার্ট গুলো এটা হচ্ছে কি বডির যে মেন অক্ষ বরাবর যে বোন গুলো ছিল সেটা হচ্ছে কি এক্সিয়াল স্কেলিটন, আর বাকি যে লোয়ার লিম, আপার লিম এবং কোমরের অস্থি সন্ধি এবং কাঁধের অস্থি সন্ধি এই যে বোন গুলো প্রেজেন্ট থাকছে এগুলোকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে এটার সংখ্যা কত হয়ে যাচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, যদি 80টা বাদ দিই 126, এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের বোন সংখ্যা। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভার্টিব্রাল কলাম, রিবস এবং স্টার্নাম এটা মিলিয়ে তৈরি করছে কি রিব কেজ। তাহলে পঞ্জরাস্থি যদি বলা হয় রিব কেজ ফরমেশনের টোটাল বোন কত হবে, তো যদি বলা হয় রিব কেজ বা পঞ্জরাস্থি টোটাল কত হবে 34, আর এইদিকের হচ্ছে 24। তাহলে 34 আর 24 এখানে সংখ্যা কত হয়ে যাচ্ছে 38 আর 68। তাহলে এটা হচ্ছে রিব কেজের বোনের সংখ্যা কত হবে 68। নেক্সট কি বলেছে যে পঞ্জরাস্থি সুবিন্যস্ত থাকে, মানে কি যেটা হচ্ছে আমাদের রিব কেজ এটা কোথায় থাকছে এই থোরাসিক রিজিয়নটাতে, থোরাসিক ভার্টিব্রা যে রিজিয়নটা আছে। তাহলে অপশন কোনটা হবে অপশন এ বক্ষদেশীয় কশেরুকায়। এটা ডিসকাস করা হয়ে গেছে। নেক্সট আমরা দেখে নিই যে বলেছে নিম্নলিখিত কোন অস্থি সন্ধিটি সব থেকে বেশি গমন দেখা যায়। তাহলে আমরা যে জয়েন্ট বলছি বা অস্থি সন্ধি বলছি এটাও কিন্তু আবার তিনটে টাইপস এর আমাদের জানতে হবে এখানে জয়েন্টস। তাহলে একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, যেটা ফাইব্রাস জয়েন্ট, আর একটা হয়ে যাবে আমাদের কার্টিলেজিনিয়াস জয়েন্ট, মানে কার্টিলেজ দিয়ে তৈরি হচ্ছে বা তরুণাস্থি দিয়ে তৈরি হচ্ছে। আরেকটা হয়ে যাবে সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে সাইনোভিয়ালটা আমরা মেন এখানে টাইপস গুলো দেখবো। ফাইব্রাস জয়েন্ট আমরা দেখলাম কোথায় পাওয়া যাচ্ছে স্কাল বোন গুলোর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, মেনলি যেগুলো ক্রেনিয়ামে যে বোন গুলো ছিল সেখানে ফাইব্রাস জয়েন্ট ছিল। নেক্সট হচ্ছে কি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। কার্টিলেজিনিয়াস জয়েন্ট মানে কি ফাইব্রাস জয়েন্টে কোনো মুভমেন্ট হবে না সেখানে, কার্টিলেজিনিয়াস জয়েন্ট মানে সেখানে হচ্ছে কিছুটা হলেও মুভমেন্ট হবে এবং তরুণাস্থি যে দুটো বোনের মাঝে যে জয়েন্ট গুলো যুক্ত হচ্ছে কিসের মাধ্যমে তরুণাস্থির দ্বারা। তাহলে এই যে কার্টিলেজিনিয়াস জয়েন্ট আমরা কোথায় পাবো এই যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস যেটা পেলভিক গার্ডেলে কক্সাল বোন গুলোর ক্ষেত্রে জয়েন্ট হয়েছিল সেখানে পাবো। আরেকটা পাবো কি ভার্টিব্রাল কলামে এই যে পরপর বোনগুলো এখানে যে C1 C2 পরপর যে বোনগুলো এইভাবে ভার্টিব্রাল কলামে জয়েন্ট হয়েছে সেখানেও কি পাবো কার্টিলেজিনিয়াস জয়েন্ট পাবো। তাহলে একটা হচ্ছে ভার্টিব্রাতে। তাহলে যে সমস্ত জয়েন্ট গুলো আছে তার মধ্যে থেকে সব থেকে বেশি মুভমেন্ট কোথায় দেখা যাবে সাইনোভিয়াল জয়েন্ট গুলোতে, কারণ কি ওখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকছে। তাহলে বিভিন্ন যে আমাদের বডি পার্টস এর যে মুভমেন্টস গুলো হচ্ছে হাতের বা পায়ের মুভমেন্ট সে সমস্ত বা যে শোল্ডার জয়েন্ট এই সমস্ত মুভমেন্ট গুলো কিসের সেখানে যে জয়েন্ট গুলো থাকছে সেগুলো হয়ে যাচ্ছে কি সাইনোভিয়াল জয়েন্ট। তার মধ্যে টাইপস গুলো হয়ে যাবে কি পাইভট জয়েন্ট বা পিভট জয়েন্ট যেটাকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে বল ও সকেট অস্থি সন্ধি, হিঞ্জ জয়েন্ট, স্যাডেল জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট এই সমস্ত গুলো টাইপস আছে। তাহলে এখানে বলেছে সব থেকে বেশি মুভমেন্ট দেখা যাবে বল এবং সকেটে। বল এবং সকেট অস্থি সন্ধি মানে কি সেখানে হচ্ছে কি একটা এইরকম পার্ট থাকবে বল রিজন, একটা
বোনের হেড রিজন থাকবে, আরেকটা বোনের কি থাকবে, এরকম কাপ মতো রিজন থাকবে যেখানটাতে এটা মুভ করবে। তাহলে এইটা ধরলাম, এটা কোথায় কোথায় দেখতে পাবো আমরা, যে ছবিগুলো আগে দেখেছি আমরা, একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেনে যেখানে শোল্ডার জয়েন্ট হয়েছে, যে হিউমেরাসের হেডের সাথে যখন লিগামেন্ট ক্যাভিটিতে যেটা পেক্টোরাল গার্ডেনে জয়েন্ট হয়েছিল সেখানে পাবো। এছাড়াও হচ্ছে আবার কোথায় পাবো আমরা, যে কোমরের অস্থিসন্ধি যেখানে কক্সাল বোনের সাথে ফিমারের হেডটা জয়েন্ট হয়েছে সেখানেও পাবো। তাহলে এই সমস্ত অস্থিসন্ধিগুলোতে মুভমেন্টটা সব থেকে বেশি হবে। সব রকম মুভমেন্ট হচ্ছে, সেটা ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন বা রোটেশন, সমস্ত কিছু মুভমেন্ট গুলো কিন্তু এই যে বল এবং সকেট অস্থিসন্ধিতে দেখা যাবে। এরপর হচ্ছে পাইভট জয়েন্ট, যেটা বলছি পাইভট জয়েন্ট মানে হচ্ছে কি, সেটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট, মানে একটা অ্যাক্সিস বরাবর, এটা বরাবর ধরলাম এখানে দুটো বোন আছে পরপর, তাহলে একটা অ্যাক্সিস বরাবর যদি এরকম পরপর দুটো বোন থাকে তাহলে সেখানে কি দেখা যাচ্ছে, যে তাদের মধ্যে যে একটা অক্ষ বরাবর যে মুভমেন্ট হবে সেটাকে বলা হচ্ছে কি পাইভট জয়েন্ট, ইউনিঅ্যাক্সিয়াল মুভমেন্ট হবে। তার মানে কি, এই যে অক্ষ বরাবর তারা শুধু এরকম সাইড বাই সাইড শুধু মুভমেন্ট করতে পারবে, তাদের ক্ষেত্রে এরকম যে ফ্লেক্সন, এক্সটেনশন এরকম কোনো মুভমেন্ট হবে না। এই পাইভট অস্থিসন্ধি মেনলি আমরা কোথায় কোথায় দেখতে পাই, একটা হচ্ছে যে C1 এবং C2 ভার্টিব্রার মধ্যে, অ্যাটলাস এবং অ্যাক্সিসের মধ্যে পাই। আরেকটা হচ্ছে যে এই যে রেডিয়াস এবং আলনা, তাহলে এই যে এলবো জয়েন্টের পর থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত যে বোন দুটো আছে রেডিয়াস এবং আলনা, তাদের মধ্যে জয়েন্টটা কনুই জয়েন্টটা নয়, কিন্তু এলবো জয়েন্টে আমরা হিঞ্জ পাই। আর যেটা রেডিয়াস এবং আলনা এই দুটো বোনের মধ্যে যে জয়েন্টটা সেটা হয়ে যাবে পাইভট অস্থিসন্ধি। হিঞ্জ জয়েন্টটা মানে কি, এই একটা বোন আছে এবং এই আরেকটা বোন আছে, তারা কি করবে, যে এইরকম উপর নিচে মুভমেন্ট করতে পারবে, এক্সটেনশন এবং ফ্লেক্সন এবং এক্সটেনশন এই মুভমেন্টটা যারা করতে পারবে, যে কপাটের দরজা খোলার মতো, সেটা কি হচ্ছে না, যে মুভমেন্ট করতে পারছে, একটা ডিরেকশনে ভাঁজ হতে পারছে, সেটা হচ্ছে কি আমাদের হিঞ্জ জয়েন্ট। মানে এটা কোথায় কোথায় দেখতে পাবো আমরা, যে এলবো জয়েন্টে পাবো এবং নি জয়েন্টে পাবো। এলবো জয়েন্ট, আরেকটা হয়ে যাবে কোথায়, নি জয়েন্ট। এই তিনটে মেন টাইপস আমাদেরকে মনে রাখতে হবে, বল সকেট, পাইভট এবং হিঞ্জ জয়েন্ট। এছাড়াও আছে আমাদের যে স্লাইডিং জয়েন্ট এবং স্যাডেল জয়েন্ট। স্লাইডিং বা গ্লাইডিং জয়েন্ট যেটাকে বলছি আমরা, পরে একটা কোশ্চেন আছে মনে হচ্ছে, এটা দেখে নিই। এরপর পাইভট অস্থিসন্ধি যেটা আছে সেটা কোথায় পেলাম আমরা, দুটো উদাহরণ মনে রাখতে হবে। পাইভট অস্থিসন্ধি যেটা হচ্ছে যে প্রথম C1 এবং C2 ভার্টিব্রার মধ্যে, তাহলে ওখানে শুধুমাত্র আমরা যে নেকের মুভমেন্ট করতে পারছি, এই মুভমেন্টটা যে C1 এবং C2 ভার্টিব্রার জন্য, সেখানে পাবো আমরা। আরেকটা হচ্ছে যে রেডিয়াস এবং আলনা, হাতের যে দুটো এলবো জয়েন্টের পর যে বোনগুলো আছে তাদের মধ্যে যে মুভমেন্ট, সেটা হচ্ছে পাইভট অস্থিসন্ধি। এই যে এখানে রেডিয়াস এবং আলনা, এইখানে যে মুভমেন্টটা হবে, তাদের এই যে এলবো জয়েন্টের সাথে মুভমেন্টটা নয়, কিন্তু এই দুটোর যে সাইড বাই সাইড মুভমেন্ট হবে সেটা হচ্ছে আমাদের পাইভট অস্থিসন্ধির উদাহরণ। নেক্সট যে গ্লাইডিং জয়েন্ট বলছি যেটা, সেটা হচ্ছে কি, এই যে কার্পালস এবং টার্সাল যে বোনগুলো আছে, সেগুলো এরকম ছোট ছোট অনেকগুলো বোন নিয়ে, কার্পালের ক্ষেত্রে 8টা বোনের একসাথে তৈরি হচ্ছে, এদের মধ্যে যে মুভমেন্ট হচ্ছে, রিস্ট জয়েন্টের যে মুভমেন্টটা হবে সেটা হচ্ছে গ্লাইডিং জয়েন্টের উদাহরণ। অপরপক্ষে স্যাডেল জয়েন্ট হবে কোথায়, এই যে কার্পাল এবং মেটা কার্পালের মাঝে, মানে এখানে আর এটার মাঝখানে যে জয়েন্টটা হবে, যে ভাঁজটা হচ্ছে, এটা কি হচ্ছে বিভিন্ন দিকে হচ্ছে, সাইড বাই সাইডও হবে, এবং মানে এটা দুটোরই জয়েন্ট, যেটা আমরা বললাম পাইভটটা সাইড বাই সাইড হচ্ছিল, তার সাথে হিঞ্জটা হচ্ছে কি ভাঁজ করতে পারছি, দুটোই একই সাথে হবে, সেটা হয়ে যাচ্ছে কোথায় আমাদের এই স্যাডেল জয়েন্টের এই জায়গাতে, রিস্ট জয়েন্টে, যেটা কার্পাল এবং মেটা কার্পালের মধ্যে থাকছে। নেক্সট কি বলেছে, যে মানব দেহের লেজের অবলুপ্ত অংশটি 4টি অস্থির একসাথে সমন্বয়ে গঠিত হচ্ছে, এটা হলো, সেটা হচ্ছে কি কক্সিস বোনটা বা কক্সিজিয়াল বোন, এটাকেই বলা হচ্ছে কি টেল বোন বলা হয়। এক্ষেত্রে হচ্ছে যে লাস্টের একদম ভার্টিক্যাল কলামের শেষে যে 4টে বোন একসাথে ফিউজড হয়ে তৈরি করছে কে, কক্সিজিয়াল বোন বা টেল বোন। নেক্সট কি বলছে, বল এবং সকেট অস্থিসন্ধি। তাহলে বল এবং সকেট কোথায় আমরা পাচ্ছি, বল এবং সকেট কাঁধে পাবো, তাহলে অপশন এখানে এটাই কারেক্ট হবে। এছাড়াও যদি বলতো হাঁটুর জয়েন্ট, সরি হাঁটুর না কোমরের জয়েন্ট হলো, সেখানেও কি পাবো আমরা, বল এবং সকেট অস্থিসন্ধি। অ্যাটলাস এবং অ্যাক্সিসের মাঝখানে কি পাবো, পিভট অস্থিসন্ধি। নেক্সট হচ্ছে হাঁটুতে পাবো আমরা হিঞ্জ, করটিতে পাচ্ছি কি আমরা ফাইব্রাস জয়েন্ট, বা যেটাকে বলছি ফাইব্রাসই সাধারণত বলা হয়, বা অচল সন্ধি। এটা কিন্তু সাইনোভিয়াল অস্থিসন্ধির উদাহরণ নয়, সাইনোভিয়াল অস্থিসন্ধির এইগুলো উদাহরণ। করটিতে আমরা যে ফাইব্রাস জয়েন্ট যেটা বললাম সেটা পাচ্ছি।
নেক্সট কি বলেছে যে কোন বোনগুলির ফিউশনের ফলে পেলভিক গার্ডেলের কক্সাল বোন গঠিত হয়েছে, এটা অলরেডি বলেছি, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই তিনটে বোন একসাথে ফিউজড হয়ে হচ্ছে কি কক্সাল বোন গঠন করছে। নেক্সট কি বলেছে, এখানে কি কার্টিলেজের মাধ্যমে জয়েন্ট থাকে সেটা মনে রাখতে হবে, ফাইব্রাস কার্টিলেজ, তন্তুযুক্ত যে কার্টিলেজের মাধ্যমে, বিভিন্ন যে কার্টিলেজের টাইপস আছে এতটা ডিটেলস আমাদের পড়তে হবে না। যেমন একটা বললাম আমরা হায়ালিন কার্টিলেজ মনে রাখতে হবে, যেখানে ওই যে রিবস গুলো যুক্ত হচ্ছিল, ফলস রিবস গুলো যেখানে স্টারনামের সাথে যুক্ত হচ্ছিল সেখানে হায়ালিন কার্টিলেজ ছিল। আর ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস কিসের মাধ্যমে যুক্ত থাকছে, ফাইব্রাস কার্টিলেজের মাধ্যমে। নেক্সট কি বলেছে যে মানুষের কানের অস্থির সংখ্যা হলো, মানুষের কানে যদি আমাদের যে মিডিল ইয়ারে মেনলি যেখানে বনি পার্টটা থাকছে কোথায়, মধ্যকর্ণ বা যেটা মিডিল ইয়ার পার্টটাতে থাকছে, মিডিল ইয়ার পার্টে তিনটে বোন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। ইনকাস এবং স্ট্যাপিস। তাহলে এই যে স্টেপিস বোনটা এটা হচ্ছে কি বডি সব থেকে স্মলেস্ট বোন, যেটা আমরা দীর্ঘতম বললাম কি ফিমার, আর সব থেকে ছোট যদি বোন বলা হয় বডিতে সেটা হয়ে যাচ্ছে কি বডি স্মলেস্ট বোন হচ্ছে স্টেপিস। এগুলোকে কি বলা হয়, এই যে তিনটে বোনকে বলা হয় ইয়ার অসিক্যালস বলা হয়। এগুলো সাইজটা অনেকটাই ছোট, তাই এগুলোকে ইয়ার অসিক্যালস বলা হয়। নেক্সট কি বলেছে যে জিফয়েড প্রসেস কোনটির অংশ, জিফয়েড প্রসেস আমরা কোথায় পাচ্ছি, যেটা আমরা স্টারনাম বোনটা দেখলাম, স্টারনাম মানে কি বুকের একদম সামনের দিকে যেখানে রিব গুলো এসে যুক্ত হয়েছিল, এই যে বোনটা ফ্ল্যাট বোনটা এটার যে নিচের অংশটা, এই অংশটাতে হচ্ছে যেখানে ওই সেভেন রিবসটা মোটামুটি এসে যুক্ত হয়েছিল, এই যে নিচের পার্টটা এটাকে বলা হচ্ছে যে সরু মতো যে অংশটা নিচের পার্টটা সেটাই হচ্ছে কি জিফয়েড প্রসেস, তাহলে এটা হচ্ছে কি স্টারনামের পার্ট। নেক্সট কি বলেছে যে এদের মধ্যে কোনটি অস্থি সংক্রান্ত রোগের সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে অস্থি সংক্রান্ত রোগ কোনটি নয়, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস। বাকি সমস্তগুলো, যে আর্থাইটিস মানে কি হাড়ের প্রদাহ হচ্ছে বা ইনফ্লামেশন হয়ে যাচ্ছে সেটাকে বলছি আর্থাইটিস। অস্টিওপোরোসিস অলরেডি বলেছে যে ইস্ট্রোজেনের কমের জন্য বা অন্য কোনো কারণের জন্য কিন্তু আমাদের যে যখন বোন ডেন্সিটি কমে যাচ্ছে, বোনের মধ্যে যে ক্যালসিয়াম এবং বিভিন্ন যে মিনারেলের ডিপোজিশন গুলো কমে যাচ্ছে তার ফলে বোন ক্ষয় হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অস্টিওপোরোসিস। নেক্সট হচ্ছে রিকেট। রিকেটটা হচ্ছে কি বাচ্চাদের ক্ষেত্রে যে ভিটামিন ডি এর অভাবজনিত কারণে দেখা যায়, এটা অনেক সময় কিন্তু জন্মগত হয়, যে ভিটামিন ডি এর যদি অভাব হয় সেক্ষেত্রে হচ্ছে কিনা বোন যে হাত পা গুলো বেঁকে যায় এবং যে বোনের উইকনেস দেখা যায়, বোন ডেন্সিটিটা অনেক কম হয় বাচ্চাদের ক্ষেত্রে, এক্ষেত্রে রিকেট দেখা যায়। আর অ্যাথেরোস্ক্লেরোসিসটা হচ্ছে কি, অ্যাথেরোস্ক্লেরোসিসটা যে কোলেস্টেরল প্লেগ ফর্মেশন হচ্ছে, যখন হচ্ছে বিভিন্ন যে আর্টারির মধ্যে বা হার্টের যে করোনারি আর্টারি সাপ্লাই আছে বা বিভিন্ন যে কোনো আর্টারিতে বডিতে যদি যে যেগুলো হচ্ছে কোলেস্টেরল এবং ফ্যাটি পদার্থ যেগুলো আছে সেগুলো যদি একটা স্তর পড়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হচ্ছে এবং আজকের চ্যাপ্টারটা আমরা ডিটেলসে অনেক কিছু জিনিস পড়লাম, এগুলো যদি আমরা কনসেপ্ট গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই ক্লাসটা করার পরে সবাই হচ্ছে কি নোটস করে নেবে, নোটস বানিয়ে নেবে শর্টে, এবং এমসিকিউ গুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে এই চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু অ্যাটেন্ড করা যাবে না। এরপরে আমরা তাহলে ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো দেখে নেব। প্রথমে বলেছে ফার্স্ট কোশ্চেনে কি যে সিলিয়ারি চলন কোথায় দেখা যায়, তাহলে সিলিয়ারি মুভমেন্ট, তাহলে আমরা একটা জিনিস পড়লাম কি যে লোকোমোশন হচ্ছে, মানে কি বডির যে পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে মুভমেন্ট হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে। এছাড়াও কি হচ্ছে চলন, যেটাকে বলা হচ্ছে আমাদের কি লোকোমোশন এবং মুভমেন্ট যে চ্যাপ্টারটা তার একটা পার্ট হয়ে যাচ্ছে কি যে বিভিন্ন আমাদের বডিতে বা বিভিন্ন যে অর্গানিজমের ক্ষেত্রে এই ধরনের চলন দেখা যাচ্ছে। এই যে মুভমেন্ট বা লোকোমোশন, লোকোমোশনটাকে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে কি, সরি লোকোমোশন না, এটা হচ্ছে কি মুভমেন্টটাকে ভাগ করছি, লোকোমোশন মানে গমন, মুভমেন্ট বিভিন্ন যে চলন দেখা যায় সেটাকে যদি আমরা ভাগ করি তিনটে মেন টাইপস এর পাওয়া যায়, একটা হচ্ছে অ্যামিবয়েড, একটা হচ্ছে সিলিয়ারি, আর একটা হয়ে যাবে কি আমাদের ফ্ল্যাজেলার। ফ্ল্যাজেলার, এই তিনটে মেন টাইপ, বিভিন্ন যত অর্গানিজম আছে তাদের ক্ষেত্রে যে মুভমেন্ট দেখা যায় এই তিন ধরনের দেখা যায়। অ্যামিবয়েড মুভমেন্ট কি একদম হচ্ছে যে যারা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, অ্যামিবার ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র সাইটোপ্লাজমের মুভমেন্ট হচ্ছে, সাইটোসলের যেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের মুভমেন্টের মাধ্যমে কি হচ্ছে তারা স্থান পরিবর্তন করছে। অ্যামিবার ক্ষেত্রে কি দেখা যায়, এরকম হচ্ছে তারা ইউনিসেলুলার অর্গানিজম তারা কি করছে যে ঘনপথ তৈরি করে, এইরকম ভাবে তাদের যে প্রোটোপ্লাজমটাকে মুভমেন্ট করে এটাকে
স্থান পরিবর্তন করছে, তার ফলে এটা কি হচ্ছে, এই যে তাদের স্থান পরিবর্তন করে একটুখানি কি করছে, তাদের যে প্রোটোপ্লাজমটাকে প্রোট্রুশন করছে, তার ফলে পরপর ভাবে এইভাবে আবার এখান থেকে কি করবে, এরকম ভাবে প্রোটোপ্লাজমের চেঞ্জের মাধ্যমে তারা মুভমেন্ট করে। এই ধরনের মুভমেন্টটাকে বলা হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট। অ্যামিবয়েড মুভমেন্ট কিন্তু আমাদের হিউম্যান বডিতে দেখা যায় কিছু কিছু স্পেশাল সেল, যেমন ম্যাক্রোফাজের ক্ষেত্রে দেখা যায়। তারা কি করবে, ম্যাক্রোফাজ এবং লিউকোসাইটস, লিউকোসাইটস মানে ডাব্লিউবিসি যে সেলগুলো আছে, তারাও এই ধরনের এই অ্যামিবয়েড মুভমেন্ট দেখায়। প্রোটোপ্লাজম বা এক্ষেত্রে কি হবে, যে সেলের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের মুভমেন্টের মাধ্যমে তারা কিন্তু যে পজিশন চেঞ্জ করে, সেটাকে বলা হচ্ছে কি অ্যামিবয়েড মুভমেন্ট। নেক্সট হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট। সিলিয়ারি মানে কি, এই যে প্যারামিসিয়ামের ক্ষেত্রে কি দেখা যায়, এরকম হচ্ছে যে প্যারামিসিয়ামের স্ট্রাকচারে কি দেখা যায়, তাদের যে পুরো বডি সারফেসটা জুড়ে এরকম ছোট ছোট হচ্ছে কি ফিঙ্গার লাইক প্রজেকশন পাওয়া যায়। তো তারা কি করছে, যে এইটার মাধ্যমেই হচ্ছে কি এই সিলিয়ারি চলনের মাধ্যমে তারা কি করছে, মুভমেন্ট করতে পারে। প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখা যায়। হিউম্যান বডিতে যদি বলি, তাহলে বিভিন্ন যেগুলো হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম যেখানে প্রেজেন্ট আছে, মানে কি ট্রাকিয়ার ক্ষেত্রে পাই আমরা, যে এয়ার স্পেসের মধ্যে যখন হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে একটা পার্ট হচ্ছে কি ট্রাকিয়া, সেই ট্রাকিয়ার মধ্যে কিন্তু আমরা এই ধরনের যে সিলিয়েটেড এপিথেলিয়াম পাই। তারা হচ্ছে কি যে এয়ার পার্টিকেলের মুভমেন্ট এবং বিভিন্ন যদি কোনো ফরেন পার্টিকেল রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে প্রবেশ করে সেটাকে বাইরে বার করছে, তার জন্য কিন্তু সিলিয়ারি মুভমেন্ট দেখতে পাই এখানে। এছাড়াও হচ্ছে যে ফ্যালোপিয়ান টিউবে খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা যে সিলিয়ারি মুভমেন্ট কিন্তু ফ্যালোপিয়ান টিউবের ক্ষেত্রে পাওয়া যায়। এটা মনে রাখতে হবে, এটা কোশ্চেন আছে যে ফ্যালোপিয়ান টিউবে কিন্তু কি চলন দেখা যায়, যে সিলিয়ারি চলন দেখা যায়। কারণ কি যখনই হচ্ছে যে সেকেন্ডারি ওসাইট রিলিজ হচ্ছে, সেটা কিসের মাধ্যমে, যে ফিমব্রির মাধ্যমে কালেক্ট হচ্ছে, দিয়ে সেটা যে পুরো ফ্যালোপিয়ান টিউব ধরে মুভমেন্ট হচ্ছে, সেখানে কি থাকবে, এই ফ্যালোপিয়ান টিউবের যে এপিথেলিয়াম সেল লাইনিং আছে, সেখানেও এরকম সিলিয়েটেড এপিথেলিয়াম পাওয়া যায়। তাহলে সিলিয়ারি মুভমেন্ট। এছাড়া তাহলে কোথায় কোথায় পাবো, প্যারামিসিয়ামের ক্ষেত্রে পাওয়া যায়, তারা মাছের ক্ষেত্রে বা যে কিন্তু যেটাকে বলা হচ্ছে স্টার ফিশ, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিলিয়ারি মুভমেন্ট। এছাড়া হিউম্যান বডির ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে ফ্যালোপিয়ান টিউব এবং ট্রাকিয়া যদি অপশন থাকতো তাহলেও হতো, বা শুধু যদি বলে দিত যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে সিলিয়ার চলন দেখা যায় তাহলেও হবে। ফ্লাজেলার চলন কোথায় পাবো, ফ্লাজেলার মানে কি, একটা যে সেল তার শুধুমাত্র এইরকম একটা অ্যাপেন্ডেজেস থাকছে, বা একটা হচ্ছে কি যে বাইরের দিকে এরকম বেরিয়ে থাকছে, সেটা হচ্ছে সিঙ্গুলার, মানে একটাও থাকতে পারে বা থাকতে পারে এরকম দুদিকে থাকতে পারে। বাইপোলার অনেকের ক্ষেত্রে হচ্ছে কি পুরো বডিটা জুড়ে থাকে। এই ধরনের ফ্ল্যাজেলার মানে সিলিয়া গুলো কি ছিল, ছোট ছোট এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন, আর ফ্ল্যাজেলা গুলো বড় সাইজের হবে এবং এগুলো মুভমেন্টে হেল্প করছে। ফ্ল্যাজেলার মুভমেন্ট, ফ্ল্যাজেলার কোথায় পাওয়া যায়, যদি আমরা প্রোটোজোয়ার কথা বলি তাহলে ইউগ্লিনার ক্ষেত্রে পাই। এছাড়া যদি হিউম্যান বডিতে বলা হয় তাহলে স্পার্মের ক্ষেত্রে, স্পার্মের যে মোটিলিটি মুভমেন্ট, সেটা কি হচ্ছে, স্পার্মের স্ট্রাকচার যদি দেখি আমরা এরকম ছিল কি, একটা লাস্টে যে টেল রিজন ছিল, সেটাও কি হচ্ছে কি ফ্লাজেলার মুভমেন্টের মাধ্যমে। তাহলে অপশন এখানে কি হবে, এ, বি এবং ডি। নেক্সট কি বলেছে, কোনগুলি স্ব অনাক্রম্যতা যুক্ত জনিত রোগ নয়। স্ব অনাক্রম্যতা মানে অটো ইমিউন ডিজিজ নয়। অটো ইমিউন ডিজিজ কাকে বলা হয়, অটো ইমিউন ডিজিজ হচ্ছে যেগুলো আমাদের বডিতে, বডির যে ইমিউন ফাংশন নিজের সেলকে, বডির যে নিজস্ব সেল আছে সেগুলোকে এফেক্ট করবে, সেগুলোকে বলা হয় কি অটো ইমিউন ডিজিজ বা স্ব অনাক্রম্যতা জনিত রোগ। তাহলে সেটা অটো ইমিউন ডিজিজের একটা মাসেল সংক্রান্ত, এই যে মাসকুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে একটা স্ব অনাক্রম বা অটো ইমিউন ডিজিজ হচ্ছে কি মায়াস্থেনিয়া গ্রেভিস। এই মায়াস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে কি দেখা যায়, যে আমাদের বডির ইমিউন সিস্টেম, ওই যে নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছিল, আমরা একদম ফার্স্টে পড়েছি যে মাসেল কন্ট্রাকশনের জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা ছিল কার, যে ওই যে নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজ হতে হবে। কিন্তু মায়াস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে কি দেখা যায়, যে নিউরো ট্রান্সমিটার যে রিলিজ হওয়া সেটাকে এফেক্ট করছে, সেটাকে কমিয়ে দিচ্ছে, তার ফলে মাসেল গুলো যে নর্মাল যে কন্ট্রাক্টাইল পাওয়ারটা সেটা কমে যাচ্ছে, তার ফলে মাসেল প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, প্যারালাইসিস পর্যন্ত হতে পারে এই ক্ষেত্রে মায়াস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে। আর্থাইটিস, আর্থাইটিসটা কিন্তু অটো ইমিউন ডিজিজ না। আর্থাইটিসের হচ্ছে কি যে কোনো কারণে হচ্ছে কি বোনের যে জয়েন্ট এরিয়াগুলো যদি সাইনোভিয়াল ফ্লুইড ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, বয়স্কজনিত কারণে কি দেখা যায়, যে সাইনোভিয়াল ফ্লুইডটা শেষ হয়ে গেলে সেই জায়গাতে যে যেটা হচ্ছে কি যখনই হচ্ছে মুভমেন্ট হচ্ছে, সেই দুটো বোনের মাঝখানে কি যাচ্ছে, ভসা যাচ্ছে, তার ফলে কি হয়, যে বোনে এই যে এন্ড পার্ট গুলোতে আর্থ্রাইটিস হচ্ছে বা ইনফ্লামেশন তৈরি হয়ে যায়। এছাড়া হচ্ছে যে পেশি ডিস্ট্রফি বা যেটাকে মাসকুলার ডিস্ট্রফি, এটা কিন্তু একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার।
এটা কিন্তু অটো ইমিউন নয়, এটা জেনেটিক্যাল ডিসঅর্ডার। এটার ক্ষেত্রে যে মাসেল উইকনেস দেখা যায়, জন্মগতভাবে মাসেল উইকনেস থাকে এবং আস্তে আস্তে যে মাসেলের ফাংশনিং গুলো লস হয়ে যায়। তাহলে এই দুটো হচ্ছে কি অটো ইমিউন নয়। বাকি যে রিউমাটিক ফিভার, এটাও কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে কি, এই যে বডির যে সেল গুলো রিউমাটিক ফিভার হওয়ার পরে বিভিন্ন যে হার্টের এফেক্ট করছে, আমাদের হৃদ পেশি গুলোকে কিন্তু এফেক্ট করে। নেক্সট কি বলেছে যে নিচের কোন জোড়াগুলি সঠিক? অপশন এ কারেক্ট হবে, ফ্লেক্সার পেশি মানে কি, ফ্লেকশন মানে কি যে একটা পার্টে যে মাসেলটা কন্ট্রাকশন করছে। তাহলে আমরা হাতের ক্ষেত্রে এই যে যেখানে আমাদের যে হিউমেরাস বোনটা আছে, বা যেটা আমরা বলছি কি উপরের পার্টটা, হাতের একদম কনুয়ের ওপরের পার্টটা, সেখানে কি থাকছে বাইসেপস এবং ট্রাইসেপস, এই দুটো পেশি থাকছে। তারা কি করছে, এই যে কনুয়ের জয়েন্টটাকে বাইসেপস এর মাধ্যমে কি হবে, সেটা হচ্ছে কি হাতটাকে ভাঁজ করতে সাহায্য করছে, ফ্লেক্সার পেশি বলা হচ্ছে। অপরপক্ষে এক্সটেন্সারটা হচ্ছে কি ভাঁজটাকে খুলতে সাহায্য করছে, সেটা হচ্ছে কি ট্রাইসেপ। এই দুটো অপশন ঠিক আছে। সেম ভাবে অ্যাবডাক্টর পেশি মানে কি, অ্যাবডাক্টর যেটা হচ্ছে বডির যে মধ্যাক্ষ, এটা যদি আমরা ধরি স্কাল থেকে একদম ভার্টিব্রাল কল, এটা মধ্যাক্ষ যদি বলি, তাহলে অ্যাবডাক্টর পেশিগুলো কি করবে, সেই যে পার্টটাকে ধরলাম হাত বা পায়ের যে অংশটাকে, সেটা কি করবে বডি সারফেস থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করছে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাবডাক্টর পেশি। তাহলে এই অ্যাবডাক্টর পেশির একটা উদাহরণ হচ্ছে কিন্তু ডেল্টয়েড। ডেল্টয়েডটা কোথায় থাকছে, যে হাতে বা আপার লিম্বে কিন্তু ডেল্টয়েড পেশিটা থাকে। এখানে অপশন কোনটা ভুল হবে, অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি মানে কি, যেটা হচ্ছে এই অপর কাজটা করবে, অ্যাবডাক্টর পেশির উল্টো কাজটা করবে, মানে কি বডির মধ্যাক্ষের দিকে নিয়ে আসবে বিভিন্ন পার্টস কে, বডি পার্টস কে, সেগুলো হচ্ছে অ্যাডাক্টর পেশি। এখানে উদাহরণ দিয়েছি কি ম্যাসেটর। ম্যাসেটর হবে না, ম্যাসেটর কোথায় থাকে, যে চোয়ালের মধ্যে থাকে। আমাদের যে খাবার যেটা চেবাতে সাহায্য করে, এই যে চোয়ালের ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার যে বোনের যে মুভমেন্ট হবে, সেখানে ম্যাসেটর পেশি লাগে। তাহলে অপশন বি টা ইনকারেক্ট আছে। তাহলে এখানে কোনটা কোনটা কারেক্ট হচ্ছে, এ, সি আর ডি। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক? একটা হচ্ছে হৃদপেশি ঐচ্ছিক প্রকৃতির, এটা ভুল আছে। হৃদপেশি আমরা আমাদের যে ভলান্টারি কন্ট্রোলে নেই, মানে এটা অনৈচ্ছিক পেশি, অপশন এটা ভুল আছে। নেক্সট কি বলেছে, হাত এবং পায়ের পেশি সরেখ এবং ঐচ্ছিক, এটা ঠিক আছে। হাত এবং পায়ের পেশি মানে যেটা হচ্ছে কঙ্কাল পেশি বা স্কেলিটাল মাসেল, সেগুলো কি হবে, স্ট্রায়াটেড হবে এবং ইনভলান্টারি হচ্ছে মানে ঐচ্ছিক পেশি। সরি, ইনভলান্টারি নয়, ভলান্টারি হবে। এই হৃদপেশিটা হচ্ছে ইনভলান্টারি, আর স্কেলিটাল মাসেল হচ্ছে ভলান্টারি বা ঐচ্ছিক পেশি। নেক্সট কি বলেছে যে পৌষ্টিক নালীর অন্তঃপ্রান্তে অবস্থিত পেশি, সেটা হচ্ছে অরেখ এবং অনৈচ্ছিক, এটাও ঠিক আছে। পৌষ্টিক নালী মানে কি, আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্টে বিভিন্ন মাসেল গুলো আছে, সেটা হয়ে যাবে কি স্মুথ মাসেল। স্মুথ মাসেলের ক্যারেক্টারিস্টিক্স আমরা আগেই বলেছি, এটা অরেখ পেশি হবে, অনিচ্ছিক পেশি হবে। এটা কি বলেছে, স্কেলিটাল মাসেল। নেক্সট কি বলেছে যে শ্বাসনালীতে অবস্থিত, মানে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে থাকছে। তাহলে সেটা স্পষ্টিক নালী বলুক বা শ্বাসনালী বলুক, বডির ভেতরের বিভিন্ন অংশে যত সমস্ত পেশি থাকবে সমস্তটা হচ্ছে কি স্মুথ মাসেল। আর স্মুথ মাসেলের ক্যারেক্টারিস্টিক্স আমাদের তাহলে মনে রাখতে হচ্ছে অরেখ এবং অনিচ্ছিক। তাহলে অপশন মানে কোনটা কোনটা কারেক্ট হচ্ছে, বি, সি আর ডি। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত নিচের কোন জোড়াগুলি সঠিকভাবে মিলিত হয়েছে? একটা হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট, মাথার খুলির অস্থিসন্ধি, এটা ভুল আছে। এখানে কি ছিল, ফাইব্রাস জয়েন্ট, তাহলে অপশন এ ভুল। নেক্সট বলেছে স্যাডেল জয়েন্ট। স্যাডেল জয়েন্ট আমরা বলেছিলাম কি কার্পাল এবং মেটাকার্পালের মধ্যে আছে, তাহলে এটা ঠিক আছে। ফাইব্রাস জয়েন্ট দুটি ফ্যালাঞ্জেসের মধ্যে মধ্যস্থ সন্ধি, এটা ভুল। ফাইব্রাস জয়েন্ট শুধুমাত্র আমরা কোথায় পেয়েছিলাম, যে ক্রেনিয়ামের মধ্যে খুলির যে অস্থি সন্ধি গুলো আছে সেখানে পেয়েছিলাম, তাহলে এই অপশনটা ভুল আছে। গ্লাইডিং জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট কোথায় পেয়েছিলাম, যে কার্পালের মধ্যে। কার্পাল এবং টার্সাল যে যেটা হচ্ছে আমাদের রিস্ট জয়েন্ট এবং গোড়ালির যে জয়েন্ট, সেখানে আমরা গ্লাইডিং জয়েন্ট পাবো। তাহলে অপশন বি আর ডি কারেক্ট আছে। নেক্সট কি বলেছে যে নিচের কোন তথ্যগুলি সঠিক? একটা বলেছে কি অ্যাক্টিন সূক্ষ্মতন্তুতে অবস্থিত, এটা ঠিক আছে, থিন ফিলামেন্ট অ্যাক্টিন কে বলা হয়। নেক্সট কি বলেছে যে এই যে অঞ্চলটি মোটা এবং সরু তন্তু দ্বারা গঠিত, না এটা ভুল আছে। কারণ কি এই যে অঞ্চলটা শুধুমাত্র মাঝের রিজনটা কি দিয়ে তৈরি ছিল, মোটা তন্তু বা যেটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট দিয়ে তৈরি ছিল। নেক্সট কি বলেছে যে মানুষের কঙ্কাল 206টি অস্থি নিয়ে গঠিত, অপশন সি কারেক্ট আছে। এবং বক্ষ পিঞ্জরের একটি অস্থি হলো কি স্টার্নাম, রিব কেজের একটা পার্ট হচ্ছে স্টার্নাম। তাহলে অপশন কোনটা কোনটা কারেক্ট হচ্ছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 6 এর অপশন হচ্ছে এ, সি আর ডি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নিম্নলিখিত নিচের কোনটি জোড়াগুলি সঠিক আছে? তাহলে সঠিক বলতে এখানে আমরা কি অ্যাক্টিন তন্তু, এখানে তত্ত্ব হবে না, এটা মিস্টেক আছে এখানে প্রিন্টিং, এটা কি হবে তন্তু। তাহলে অ্যাক্টিন তন্তুটা কি ছিল, আই ব্যান্ড বা অ্যানাইসোটপিক ব্যান্ড, এটা ঠিক আছে অপশনটা।
নেক্সট কি বলেছে যে সার্কোমিয়ার রিজিয়ন, যেটা হচ্ছে দুটো পরপর জেড লাইনের মাঝে রিজিয়ন ছিল, সেটাকে বলছিলাম আমরা কি জেড ব্যান্ড, তাহলে অপশন বি ও কারেক্ট আছে। নেক্সট বলেছে মসৃণ পেশি মানে হচ্ছে স্মুথ মাসেল, সেটা হচ্ছে কি ঐচ্ছিক, না এটা ভুল আছে। নেক্সট বলেছে ট্রোপোমায়োসিন, ট্রোপোমায়োসিন থিন ফিলামেন্ট। আর ট্রোপোমায়োসিন আমরা যদি একদম প্রথমে যে অ্যাক্টিন ফিলামেন্টের স্ট্রাকচার দেখেছিলাম, সেখানে কি ছিল যে এ প্যাকটিন গুলো ছিল দুটো, তার সাথে কি ছিল ট্রোপোমায়োসিনটাও অ্যাক্টিন ফিলামেন্টে ছিল, তাহলে থিন ফিলামেন্টের মধ্যে ট্রোপোমায়োসিন আছে। তাহলে অপশন কি কি কারেক্ট হবে, এ বি আর ডি। নেক্সট কোশ্চেন কি বলেছে যে মসৃণ পেশির কোন বৈশিষ্ট্যগুলি অস্থি পেশিতে থাকে না। তাহলে মসৃণ পেশির কোন বৈশিষ্ট্যগুলি অস্থি পেশির ক্ষেত্রে থাকবে না, এখানে হবে কি মসৃণ পেশিগুলো সিঙ্গেল ইউনিট গঠন করে, তো এটা অপশনটা ঠিক হবে। তাহলে মসৃণ পেশিগুলো এই যে এক একটা সেল নিয়ে কি হচ্ছে যে প্রত্যেকটা মাসেল, এইটা আমরা যেটা স্ট্রাকচারটা দেখলাম সেগুলো একটা সিঙ্গেল, একটা পুরোপুরি এরকম সিট মতো গঠন করে। আর যেটাকে সিঙ্গেল ইউনিট বলা আছে মানে কি এরকম পরপর যে সেলগুলো এরকম ভাবে একটা পাতের মতো বা সিটের মতো গঠন তৈরি করে, সেটা শুধুমাত্র আমরা কোথায় দেখতে পাবো, মসৃণ পেশির ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে, পেশিতন্তু সিট গঠন করে কারা, যারা হচ্ছে মসৃণ পেশি। নেক্সট কি বলেছে যে মসৃণ পেশিতে মায়োসিন থাকে, শুধুমাত্র যে মায়োসিন থাকে, মসৃণ পেশিতে অ্যাক্টিন মায়োসিন দুটোই থাকবে, তাহলে এখানে এই অপশন বি অপশনটা কারেক্ট হবে। ভুল আছে, সরি। নেক্সট কি বলেছে যে মসৃণ পেশিতে সংকোচনের সময় বহিঃকোষীয় তরল থেকে ক্যালসিয়াম আয়ন সার্কোপ্লাজমে প্রবেশ করে, এটা কিন্তু মসৃণ পেশির ক্ষেত্রে ঠিক আছে। আমরা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে মেইনলি স্কেলিটাল মাসেল সম্বন্ধে পড়েছি, মসৃণ পেশি সম্বন্ধে সেরকম কোনো কোশ্চেন কিন্তু আসে না সাধারণত, কিন্তু এই কোশ্চেনটা আমরা একটা দেখে রাখি যাতে আমাদের কোনোভাবে কোশ্চেন চলে এলো আমরা মনে রাখবো এই জিনিসগুলো। তাহলে মসৃণ পেশির ক্ষেত্রে এটা একটা সিট গঠন করে বললাম। স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ক্যালসিয়াম আয়নটা কোথা থেকে রিলিজ হচ্ছিল, যে সার্কোপ্লাজমিক রেটিকিউলাম থেকে সার্কোপ্লাজমের মধ্যে আসছিল। কিন্তু স্মুথ মাসেলের ক্ষেত্রে কি দেখা যাবে, স্মুথ মাসেলের ক্ষেত্রে যে বহিঃকোষীয় তরল বা এক্সট্রা সেলুলার যে ফ্লুইড আছে সেখান থেকে সার্কোপ্লাজমের মধ্যে প্রবেশ করবে। এটা স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে যেটা হচ্ছিল সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছিল, কিন্তু স্মুথ মাসেলের ক্ষেত্রে কোথা থেকে আসবে, বহিঃকোষীয় তরল থেকে। আর মসৃণ পেশিটা ধীরে ধীরে ক্রিয়া করে, তাহলে স্কেলিটাল মাসেল মানে কি আমাদের স্টিমুলেশন যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওটা অ্যাকশন করতে হবে, এটার কাজটা কি হচ্ছে তাড়াতাড়ি হবে। কিন্তু মসৃণ পেশি আমাদের বডির যে বিভিন্ন ইন্টারনাল অর্গান গুলো আছে তাদের যে কাজটা, তারা হচ্ছে কি একটা কন্ট্রোল ওয়েতে ধীরে ধীরে কাজ করবে। তাহলে অপশন এখানে কি কি কাজ হবে, অপশন এ, সি এবং ডি। আশা করছি এই কোশ্চেন গুলো সবাইকার ক্লিয়ার হয়ে গেছে। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার ছিল, আজকে আমরা কভার করে নিলাম। সবাইকার কোশ্চেন গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কনসেপ্ট গুলো মেন এখান থেকে মনে রাখতে হবে এই চ্যাপ্টারের। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং পরবর্তী আমরা আরো এমসিকিউ সলিউশনের ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে।